আজকের ক্লাসে দর্শন পরিবারে যে টপিকের ওপরে ক্লাস হতে চলেছে সেই টপিকের টপিকের নাম হচ্ছে এটা যে হাউ টু রাইট আ পেপার, হাউ টু পাবলিশ আ পেপার। একটা পেপার কি করে লিখতে হয় এবং একটা পেপার কিভাবে পাবলিশ করতে হয়। আজকের এই ক্লাসটা করার যৌক্তিকতা কোথায়, আজকে কেন আমরা এই টপিকের ওপরে ক্লাস করছি। কিছুদিন পরেই হয়তো আগামী ফেব্রুয়ারি মাসে WBCSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের যে বিজ্ঞপ্তি, হয়তোবা এই নিয়োগের বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি জারি হতে চলেছে। এবং সেখানে শুধুমাত্র আজকের ক্লাসটা যে যারা WBCSC দেবে তাদের জন্য তা কিন্তু না, প্রত্যেকটি ছাত্রছাত্রী যারা গ্র্যাজুয়েশন করেছে, যারা ফিলোসফির উপরে মাস্টার্স করেছে এবং আদার সাবজেক্ট যারা মাস্টার্স করেছে, তাদের জন্য আজকের এই স্পেশাল ক্লাসটা। স্পেসিফিক্যালি আমি পয়েন্ট আউট করছি এই বিষয়টাকে যে WBCSC-র ইন্টারভিউ যারা দিতে যাবে তাদেরকে স্পেশালি আমি পয়েন্ট আউট করছি আজকের এই ক্লাসে। কেন সেটা তোমরা পরে বুঝতে পারবে। অর্থাৎ আমরা যখন তোমরা যখন এরপরে বিজ্ঞপ্তি বেরোবে, বিজ্ঞপ্তির পরে যখন তোমরা ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নেবে এবং তারপরে যখন তোমরা ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করার পর দেখবে যে তোমাদের সেখানে একাডেমিক স্কোর কাউন্ট করা হচ্ছে। অর্থাৎ ভালো করে পুরো বিষয়টা বুঝবে, একাডেমিক স্কোর কাউন্ট করা হচ্ছে মানে তুমি মাধ্যমিকে কত পার্সেন্টেজ অফ মার্কস পেয়েছো, উচ্চ মাধ্যমিকে কত পার্সেন্টেজ অফ মার্কস তোমার আছে, গ্র্যাজুয়েশন মাস্টার্স অবধি তোমার কত পার্সেন্টেজ অফ মার্কস আছে, সেটার উপরে ডিপেন্ড করে তোমার একাডেমিক স্কোর সেখানে কাউন্ট করা হচ্ছে এবং দেখে নেওয়া হচ্ছে যে কত থেকে, ওখানে বলে দেওয়া থাকবে তোমার যে কত থেকে কত পার্সেন্টেজ মার্কস থাকলে তুমি কত নাম্বার পাবে, সেখানে কিন্তু সেটা বলে দেওয়া থাকবে এবং সেই অনুযায়ী তোমার একাডেমিক স্কোর কাউন্ট হবে। ঠিক আছে? এবং যেদিন তোমার ইন্টারভিউয়ের ডেট পড়বে, ঠিক আছে, সেখানে তুমি দেখবে যে তোমার একাডেমিক স্কোর কাউন্ট করা হচ্ছে। এবং এই একাডেমিক স্কোর কাউন্ট করার সঙ্গে সঙ্গে আরও যে বিষয়গুলো এখানে প্রয়োজন হয় সেটা হচ্ছে এটা, যে তারপরে যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে যে তোমার এমফিল এবং PhD আছে কি না। কারণ ইন্টারভিউ বোর্ডে তুমি দেখবে, ইন্টারভিউ বোর্ডে ঢোকার আগেই তোমার এই এই কাউন্টিংগুলো তোমার হয়ে যাবে যে তোমার একাডেমিক স্কোর কত, তোমার এমফিল বা PhD আছে কিনা। আগে এমফিলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, কিন্তু বর্তমানে এই গুরুত্বপূর্ণ ভূমিকাটাকে খানিকটা পরিমাণে কমিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এমফিল এবং PhDর মধ্যে কারোর যদি দুটোই থাকে সে PhDর নাম্বার পাবে, আর অথবা কারোর যদি এমফিল না থাকে বা শুধু PhD থাকে সে PhDর নাম্বার পাবে। বর্তমানে মনে হয়, যদিও কলেজ সার্ভিস কমিশন বলবে যে তারা কি করবে, শুধু এমফিলের জন্য নাম্বার ততটা কিন্তু আর বেশি বরাদ্দ নেই। ঠিক আছে? যে মানে স্কোর যখন কাউন্ট হবে সেই ক্ষেত্রে শুধু এমফিল যাদের আছে তাদের কিন্তু খুব একটা বিশেষ কিছু বর্তমানে ফেসিলিটিস নেই, কিন্তু যারা PhD আছে তাদের জন্য কিন্তু একটা সার্টেন নাম্বার বরাদ্দ আছে। অর্থাৎ আমাদের সময় সেটা ছিল, আমি যখন ইন্টারভিউ দিয়েছি তখন সেই নাম্বারটা ছিল 5। মানে যারা তোমার PhD নিয়ে বসছে, তারা তাদের একাডেমিক স্কোর যত হয়েছে তার সঙ্গে আরো এক্সট্রা +5 তারা নিয়ে কিন্তু ইন্টারভিউ বোর্ডে ঢুকছে। ইন্টারভিউয়ের জন্য একটা নাম্বার বরাদ্দ করা আছে, সেটা তো আলাদা বিষয়, সেটা WBCSC বলে দেবে যে তারা কত নাম্বার বরাদ্দ করবে ইন্টারভিউয়ের জন্য। এইবার এই একাডেমিক স্কোর এবং তার সাথে এমফিল PhDর নাম্বার, এটা দেখার পর তারপরে যে ভীষণ বেশি একটা বিষয় গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় ইন্টারভিউয়ের ক্ষেত্রে বা ইন্টারভিউ দিতে যাওয়ার আগে, সেটা হচ্ছে এটা যে তোমার কটা পাবলিকেশন আছে, তুমি কটা পেপার পাবলিশ করেছো। এইখানেই স্টুডেন্টসরা, প্রচুর স্টুডেন্টস নেট সেট, হ্যাঁ তোমরা তো নিশ্চয়ই এটা জানো যে যারা নেট সেট কোয়ালিফাই করেছে তারাই কিন্তু এলিজেবল ফর WBCSC অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন্টারভিউ, তারাই কিন্তু এলিজেবল শুধুমাত্র। কিন্তু প্রচুর স্টুডেন্ট নেট সেট কোয়ালিফাই করার পর দীর্ঘদিন তারা বসে থাকে, তার কারণ কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউ যে প্রতি বছর হচ্ছে তা কিন্তু নয়, প্রায় দেখবে 2-3 বছর পর 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 এই ইন্টারভিউয়ের প্রসেসটা কিন্তু শুরু হয়। এবং প্রচুর
স্টুডেন্ট জানে না যে পেপার কি বা পেপার কিভাবে পাবলিশ করতে হয়, কোথা থেকে পাবলিশ করতে হয়, এবং আদৌ একটি পেপার কিভাবে লিখতে হয় সেটা নিয়ে কিন্তু স্টুডেন্টসদের মধ্যে অনেক কনফিউশন থাকে, স্টুডেন্টসদের মধ্যে অনেক ডাউট থাকে, এবং প্রথম ইন্টারভিউ বোর্ডে গিয়ে তারা এটাতে হোঁচট খেয়ে যায় যে তার কিন্তু একটাও পাবলিকেশন নেই। হ্যাঁ, এবং এই পাবলিকেশন নেই বলে পাবলিকেশনের কোনো নাম্বার তারা কিন্তু সেখানে পাচ্ছে না, এবং এই পাবলিকেশনের জন্য কিন্তু এক একবার ডাব্লিউবিসিএসসি এক এক রকম নাম্বার বরাদ্দ করে, কোনোবার 2, কোনোবার 3, কোনোবার 4 পাবলিকেশন থাকলে এই নাম্বার কিন্তু বরাদ্দ হয়। তাহলে ইন্টারভিউ দিতে যাওয়ার আগেই যদি দাঁড়াও স্যার, অর্থাৎ যেটা বলছিলাম তোমাদের যে ইন্টারভিউ দিতে যাওয়ার আগেই যদি এই নাম্বারগুলো তোমার কাউন্টিং হয়, তাহলে তোমার নাম্বার, তোমার যদি একাডেমিক স্কোর বেশি থাকে, অর্থাৎ তোমার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, মাস্টার্স সবটাতেই তুমি ফার্স্ট ডিভিশন পেয়েছো বা ফার্স্ট ক্লাস পেয়েছো, সেখানে কিন্তু একটা বড় নাম্বার বরাদ্দ থাকে, ঠিক আছে, সেটা একটা ভালো নাম্বার থাকে। মনে করো তুমি সেই নাম্বারটা নিয়ে বসছো, তারপরে তোমার ধরে নাও যে তোমার এমফিল আছে, পিএইচডি আছে, তুমি পিএইচডির জন্য নাম্বারটা পাচ্ছ, সেটা +5 নিয়ে তুমি বসছো, এবং তার সাথে সাথে তোমার পাবলিকেশন আছে, অন্তত মিনিমাম 2-3টে ভালো ভালো জার্নাল, ভালো ভালো এডিটেড বুকে তোমার পাবলিকেশন যদি থাকে, সেখানেও তো একটা নাম্বার তোমার ওখানে বরাদ্দ আছে। কেউ যদি, কোনো স্টুডেন্ট যদি ইন্টারভিউ দিতে যাওয়ার আগেই এই নাম্বারগুলো তার থাকে, তাহলে তো সে আগেই, ইন্টারভিউ দেওয়ার আগেই তার তো নাম্বার কাউন্টিংয়ে সে অন্যদের থেকে অনেক বেশি এগিয়ে যাবে সামনের দিকে। এটাই স্বাভাবিক, নাম্বার কাউন্টিং তার বেশি হয়ে যাবে। এইবার হ্যাঁ, এই ক্ষেত্রে একটা কথা বলে দেওয়া প্রযোজ্য যে যে পিএইচডি আছে সেই শুধুমাত্র ডাব্লিউবিসিএসসি তে চান্স পায়, আর যারা নন পিএইচডি বা নন এমফিল যারা আছে তারা ডাব্লিউবিসিএসসি তে চান্স পায় না, এটা একদম ভুল কথা, এটা একদম ভুল ধারণা। তার কারণ এই ভুল ধারণাটা আমার দিয়ে আমি বলছি সেটা, যে কারণ আমি যখন ডাব্লিউবিসিএসসির ইন্টারভিউ দিয়ে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়েছি, তখন কিন্তু না আমার এমফিল ছিল না আমার পিএইচডি ছিল, আমার কোনোটাই ছিল না, বাট আমি হতে পেরেছি, আমি আমার ইন্টারভিউয়ের ক্রাইটেরিয়া বা মানদণ্ডে আমি হতে পেরেছি। হ্যাঁ, তার সাথে অবশ্যই ভাবে যেটা এখানে ম্যাটার করেছে, যেটা ডাব্লিউবিএসএলএসটি তে কখনো ম্যাটার করে না বেশিরভাগ ক্ষেত্রে, সেটা হচ্ছে পেপার পাবলিকেশন। সেটা কিন্তু স্কুলের ক্ষেত্রে সেটা দেখা হয় না, বা তুমি কিন্তু যে কোনো, তুমি যদি নেট সেট কোয়ালিফাই করার পর তুমি কলেজ বা ইউনিভার্সিটিতে তুমি যদি ইন্টারভিউ দিতে যাও, সেখানে কিন্তু পেপার পাবলিকেশনটা বড্ড বেশি ম্যাটার করে। এটা যদি না থাকে, মানে এটা এটা বলতে পারো তোমার একটা ব্যর্থতা, তুমি এখন অবধি কোনো পেপারকে পাবলিশ করতে পারোনি, এটা তোমার ব্যর্থতা হিসাবে ধরে নেওয়া হয় কলেজ বা ইউনিভার্সিটির ক্ষেত্রে। এবার আজকের ক্লাসে আমি যে বিষয়টা নিয়ে একটু পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের সাথে আলোচনা করতে চাইবো, সেটা হচ্ছে এটা, যে এই পেপার কিভাবে লিখতে হয় এবং এই পেপারকে কিভাবে পাবলিশ করতে হয়, পাবলিশ করার ক্ষেত্রে কি কি বিষয় তোমরা নজর রাখবে। হ্যাঁ, এখন আজকালকার যুগে তুমি এটা দেখবে যে প্রচুর প্রচুর জার্নাল বেরোচ্ছে, প্রচুর জার্নাল, সব জার্নালকেই যে ডাব্লিউবিসিএসসির তরফ থেকে মান্যতা দেওয়া হয় তা কিন্তু নয়। তাহলে প্রশ্ন হচ্ছে যে কোন কোন জার্নালকে মান্যতা দেওয়া হচ্ছে, কোন বিষয়গুলো দেখে নিয়ে কোনো একটা জায়গায় আমি আমার পেপারটা, যেটা আমি লিখেছি সেই পেপারটা আমি পাঠাবো, সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা সেখানে পালন করে। তাহলে পেপার পাবলিশ কিভাবে করতে হয়, কি কি জিনিস আমাদের মাথায় রাখতে হবে, দেখে নিতে হবে, সেটা বোঝার আগে আমরা একটু তার আগে এটা আলোচনা করি যে একটি পেপার কিভাবে লিখতে হয় সেটা আমাদের কিন্তু একটু বুঝে নিতে হবে। অনেক স্টুডেন্ট আমাকে এটা জিজ্ঞাসা করে যে ম্যাম কিভাবে একটি পেপার আমাকে লিখতে হবে, আপনি সেটা একটুখানি বুঝিয়ে দিন বা বলে দিন।
শোনো, সোজা কথা হচ্ছে, পেপার লেখার জন্য একটু পড়াশুনো করার দরকার কিন্তু অবশ্যই হয়। পড়াশুনো, তোমার যদি সাবজেক্টের প্রতি ডেপথ বা সাবজেক্টের প্রতি যদি গভীরতা না থাকে, তাহলে কিন্তু কোনো একটা পেপার লেখা এটা কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। যে কোথা থেকে আমি লিখবো, কিভাবে আমি লিখবো, সেটা কিন্তু একটু ডিফিকাল্ট হয়। তার জন্য যেটা প্রয়োজন হয়, সাবজেক্টের প্রতি তোমার নলেজ বাড়ানো, অর্থাৎ কোথায় কি বিষয় আছে, কে কোনটা কি বলেছেন, ডেকার্ট তার দর্শনে কি বলেছেন, স্পিনোজা তার দর্শনে কি বলেছেন, ডেকার্টের দর্শনের সঙ্গে স্পিনোজার দর্শনে তাহলে ঠিক মতপার্থক্যটা কোথায় হলো, বা স্পিনোজার দর্শনের সঙ্গে লাইবনিজের দর্শনের ঠিক কোথায় মতপার্থক্য হলো, খেয়াল করবে। আমি যখন তোমাদের ক্লাস নিই, এই বিষয়গুলো কিন্তু আমি উল্লেখ করতে করতে যাই। তার কারণ আমার মনে হয় যে এই টপিকের ওপরে বা এই বিষয়ের ওপরে এক একটা পেপার তৈরি হতে পারে। এবং তার জন্য যেটা তোমাকে প্রথম করতে হবে, যে একটা ব্রড এরিয়া তোমাকে ভাবতে হবে কোনো একটা পেপার লেখার জন্য। যে কোনো একটা পেপার, মনে করো তুমি নিজে লিখবে একটা পেপার, তার জন্য প্রথমে একটা ব্রড এরিয়া ভাবতে হবে। ব্রড এরিয়া মানে, আমি প্রথম ব্রড এরিয়াটা এটা ধরে নিলাম যে আমি ইন্ডিয়ান ফিলোসফির ওপরে আমি আমার কাজ করব। বা সাপোজ ধরো আমি ঠিক ঠিক করেছি যে আমি ভগবত গীতার উপরে কাজ করব। হ্যাঁ, ভগবত গীতার উপরে আমি একটা পেপার লিখবো। নো, ভগবত গীতার উপরে তুমি পেপার লিখবে তা কিন্তু নয়। ভগবত গীতাটা হচ্ছে একটা ব্রড এরিয়া, অনেক বড় একটা জায়গা, বিস্তৃত একটা এরিয়া, যেটা কিন্তু তোমাকে অনেক পড়াশোনা করতে হয় ভগবত গীতার উপরে। ঠিক আছে, এইবার যখন তুমি একটা কোনো পেপার লিখবে, সেই ব্রড এরিয়াটাকে ছোট 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 খণ্ডে বা ছোট 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 পার্টে তোমাকে কিন্তু ভাগ করতে হবে। এবার ধরো, সার্টেন তুমি পেপার লেখার জন্য ঠিক করেছো যে তুমি ইন্ডিয়ান ফিলোসফির ওপরে বা ভারতীয় দর্শনের ওপরে তুমি কোনো একটা পেপার লিখবে। ঠিক আছে, নো, তুমি ভারতীয় দর্শনের ওপরে পেপার লিখছো না। এবার এই ভারতীয় দর্শনের যে ব্রড এরিয়া, তাকে কিন্তু তোমাকে ছোট ছোট খণ্ডে বা ছোট ছোট পার্টে তোমাকে কিন্তু ভাগ করে নিতে হবে। মানে তোমাকে দেখতে হবে যে কোন পার্টিকুলার এরিয়াতে, এরিয়া নিয়ে তুমি লিখতে চাইছো। সাপোজ আমি ভারতীয় দর্শনে কার্যকারণ সম্পর্কের ওপরে আমি কোনো একটা কিছু পেপার আমি লিখতে চাইছি, এটা একটা হতে পারে। ভারতীয় দর্শনে মানে ব্রড ভারতীয় দর্শনের কথা বলছি, কোনো পার্টিকুলার এরিয়া নয়, ব্রডলি ভারতীয় দর্শনের ওপরে বলছি। আমি ভারতীয় দর্শনে আত্মার যে কনসেপ্ট আছে, আত্মা সম্পর্কে বিভিন্ন দার্শনিকেরা কি বলেছেন, হ্যাঁ, বিভিন্ন দর্শন সম্প্রদায়ে আমরা আত্মা সম্পর্কে কি জানতে পারি, তাদের মধ্যে সূক্ষ্মাতি সূক্ষ্ম কি মতপার্থক্য আছে, আমি এই বিষয়টার উপরে একটা পেপার লিখতে চাই, এটা একটা হতে পারে। আমি ভারতীয় দর্শনে মোক্ষের ওপরে, অর্থাৎ আমরা ভারতীয় দর্শনে পুরুষার্থের ওপরে আমি একটা পেপার লিখতে চাই, যে কোন দর্শন সম্প্রদায় কি কি পুরুষার্থ স্বীকার করেছেন এবং কেন সেটা তারা স্বীকার করলেন, তাদের দর্শনের সঙ্গে সেই কনসেপ্টের ঠিক মিল কোথায়, আমি সেই বিষয়ের উপরে পেপার লিখতে চাই। অর্থাৎ এগুলো ব্রড এরিয়া, ভারতীয় দর্শনের বিভিন্ন দার্শনিক সম্প্রদায়কে সেখানে কভার করতে হবে তোমাকে, কভার করে। যেমন সাপোজ আরেকটাও হতে পারে যে আমি খ্যাতিবাদের ওপরে করতে চাই। খ্যাতিবাদ বলতে অন্যথা খ্যাতিবাদ, অখ্যাতিবাদ, বিপরীত খ্যাতিবাদ, হ্যাঁ, অনির্বচনীয় খ্যাতিবাদ, খ্যাতিবাদের অনেক জায়গা রয়েছে, অনেক দার্শনিক সম্প্রদায় এই খ্যাতিবাদ নিয়ে আলোচনা করেছেন, আমি খ্যাতিবাদের উপরে কাজ করব। হ্যাঁ, তখন তোমাকে খ্যাতিবাদের অংশটুকু তোমাকে সেখান থেকে তুলে নিতে হবে, সেই অংশটুকুর ওপরে তোমাকে পড়াশুনো করতে হবে, এইভাবে কিন্তু তোমাকে পেপার লেখা স্টার্ট করতে হবে। আবার এইটা হতে পারে যে না, ব্রড পুরো ভারতীয় দর্শন নয়, আমি ঠিক ন্যায় দর্শনের আমি পরামর্শের ওপরে আমি কোনো একটা পেপার লিখতে চাই। বা ন্যায় দর্শনে যে অলৌকিক প্রত্যক্ষ স্বীকার করা হয়েছে, সেই অলৌকিক প্রত্যক্ষের মধ্যে যে জ্ঞানলক্ষণ প্রত্যক্ষকে স্বীকার করা হলো বা জ্ঞানলক্ষণ সন্নিকর্ষকে স্বীকার করা হলো, সেই জ্ঞানলক্ষণ সন্নিকর্ষ ন্যায়রা কেন স্বীকার করলো, এবং সেখানে অন্যান্য দার্শনিক সম্প্রদায়ের সঙ্গে তার কোনো মতপার্থক্য আছে কিনা, আমি এই বিষয়ের উপরে কাজ করতে চাই। তখন তোমাকে পার্টিকুলারলি জ্ঞানলক্ষণ প্রত্যক্ষ বা ন্যায় দর্শনে যে অলৌকিক প্রত্যক্ষ, তার উপরে তোমাকে পড়াশুনো করতে হবে। ফোকাসড হতে হবে সেই পার্টিকুলার টপিকের ওপরে বা পার্টিকুলার এরিয়ার উপরে। এবং সেখানে দেখে নিতে হবে যে ন্যায় ভিন্ন অন্যান্য যারা দার্শনিক সম্প্রদায় রয়েছেন, তারাও এই সম্পর্কে কোনো মত পোষণ করেছেন কিনা। কারণ অনুমান খণ্ড যেমন আমরা ন্যায় দর্শনেরও পড়ি, তেমনি এইরকম অনুমান খণ্ড আমাদের বৌদ্ধ দর্শনেরও আছে।
হ্যাঁ, কোনোদিন কারোর মনে হলো যে এই অনুমান তত্ত্বের উপর ন্যায় দর্শনের সঙ্গে বৌদ্ধ দর্শনের কোনো মতপার্থক্য আছে কিনা, বা ন্যায় দর্শনে যেভাবে ব্যাপ্তি সম্পর্ককে স্বীকার করা হয়, বৌদ্ধ দর্শনে কি আলাদা রকম ভাবে ব্যাপ্তি সম্পর্কের কথা বলা হয়েছে? সেখানে কি বলা হয়েছে? নয় ন্যায় বৈশেষিকের সঙ্গে হ্যাঁ বৌদ্ধ দর্শনের মতপার্থক্যটা ঠিক কোন জায়গাটাতে পার্টিকুলার, আমি সেটাকে ফোকাস করব। তার মানে এই একটা পার্টিকুলার জায়গাকে ফোকাস করার জন্য তোমাকে টোটাল ভারতীয় দর্শন সম্পর্কে যে সামগ্রিক ধারণা বা কনসেপ্ট তোমাকে তো ক্লিয়ার থাকতে হবে। সাবজেক্টের, আবারও বলছি, সাবজেক্টের প্রতি নলেজ, সাবজেক্টের প্রতি তোমাকে দক্ষতা বাড়াতে হবে। যখন তুমি বাড়াবে তখনই কিন্তু তোমার এই পয়েন্টসগুলো চোখে পড়বে। খেয়াল করো, যখন আমি তোমাদের ক্লাস নিই, অনেক ক্ষেত্রে তোমরা স্বীকার করবে, যারা যারা আমার পুরনো স্টুডেন্ট তারা এটা জানো, যে আমি কিন্তু এগুলো বলতে বলতে যাই। হ্যাঁ বা না একটু লেখো তো, আমি বলতে বলতে যাই কি যাই না? আমি একটু জানতে চাইছি তোমাদের কাছে, কারণ তোমরা যে ক্লাস করছো। ঠিক আছে, হ্যাঁ আমি এই পার্টিকুলার জায়গাগুলো যে হ্যাঁ বলছে, ঠিক আছে, আমি কিন্তু এগুলো বলতে 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 এগোই, যে এইখানে কিন্তু একটা দেখো একটা একটু ব্যাপার আছে। এইটার উপরে কিন্তু তোমার একটা পেপার হতে পারে, তোমার এটার উপরে পেপার লেখা মানে একটা রিসার্চ ওয়ার্ক করা। রিসার্চ ওয়ার্ক করা অর্থাৎ তুমি তার উপরে রিসার্চ করছো, তুমি পড়ছো কন্টিনিউয়াসলি, তুমি অনুসন্ধান করছো যে তাদের মত পার্থক্য কোন জায়গা থেকে তাদের এই তত্ত্বটা উঠে এলো, এবং পরিশেষে তোমাকে তো তোমার নিজের যে আউটপুটটা সেটাও তো ওখানে দিতে হবে। অর্থাৎ লাস্টে তো তোমাকে এটা বলতে হবে যে তুমি কেন এই বিষয়টা নিয়ে আলোচনা করলে, তুমি এইখান থেকে নতুন কি পেলে, সেটাও তো তোমাকে এখানে আলোচনা করার মতো বিষয় আছে। তার জন্য যেটা সবার আগে প্রয়োজন সেটা হচ্ছে তোমার সাবজেক্টের নলেজ বাড়ানো, তাছাড়া কোনো কিছু হয় না। না তুমি নেট সেট কোয়ালিফাই করতে পারবে, না তুমি এসএলএসটি কোয়ালিফাই করতে পারবে, না তুমি কোনো পেপার লিখতে পারবে, তুমি এগোতে পারবে না সাবজেক্টের প্রতি। তুমি মাল্টিপল চয়েস দু একটা সলভ করে আসতে পারো মুখস্থ বিদ্যা করে, ঠিক আছে, কিন্তু তার বেশি কিন্তু তুমি এখানে কিছু করতে পারবে না। তাহলে আমরা যখন কোনো একটা পেপার লিখবো, পেপার লিখতে হয়, এটা কিন্তু কোনো কঠিন ব্যাপার নয়, কোনো কঠিন ব্যাপার নয়, কারণ দু তিনটে পেপার লিখতে লিখতে তোমার এমন একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে যে তুমি দুদিনের মধ্যে এক একটা করে পেপার লিখে দিতে পারবে, তোমার কোনো সেখানে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। এবং এই পেপার লেখার জন্য ফার্স্ট অফ অল আমি তোমাদের বললাম যে সেই টপিকটা তোমাকে সিলেকশন করতে হবে, যে কি বিষয়ের উপরে তুমি কাজ করতে চাও। যেমন দেখবে অনেক সেমিনারে পেপার প্রেজেন্ট করা হয়, এবং দেখবে কলেজে সেই সেমিনারে পেপার প্রেজেন্ট করার পর বলা হয় পেপার পাবলিকেশন করা হবে। হ্যাঁ, এখানে সেখানে সাপোজ ধর একটা টপিক দিয়ে দেয় ইন্ডিয়ান নলেজ সিস্টেম, ইন্ডিয়ান নলেজ সিস্টেম অর্থাৎ ভারতীয় দর্শনে জ্ঞানতত্ত্ব। এবার এই জ্ঞানতত্ত্ব তো অনেক ব্রড এরিয়া, বড় সমস্ত দর্শন সম্প্রদায় জ্ঞানতত্ত্ব নিয়ে আলোচনা করেছে। তাহলে এই বড় তত্ত্বের মধ্যে তুমি কোন পার্টিকুলার ছোট্ট অংশটাকে তুমি সেখানে তুলে আনবে? তুমি যে কোনো জায়গা, জ্ঞানতত্ত্বের যে কোনো এরিয়াটাকে তুমি সেখানে তুলে নিয়ে নিজের মতো করে তুমি সেটাকে ব্যাখ্যা, সেটাকে বিশ্লেষণ, সেটা তুমি করতে পারো। দ্যাট ইজ কল্ড পেপার। এবার যখন পেপার তুমি লিখবে, সবার প্রথম তোমাকে একটা হেডিং, তোমাকে একটা টাইটেল, সেই টাইটেল কিন্তু তোমাকে একটা নিজেকে একটা ইউনিক টাইটেল তোমাকে সেখানে চুজ করতে হবে। সাপোজ ধরো ব্যাপ্তি সম্পর্ক সম্পর্কে তুমি ন্যায় দর্শন এবং বৌদ্ধ দর্শনের মধ্যে কোনো একটা পার্থক্য নিয়ে তুমি আলোচনা করছো, সেখানে একটা কম্প্যারেটিভ স্টাডি অফ, মনে করো এখানে দেওয়া যেতে পারে, হ্যাঁ, দ্য রিলেশন অফ ব্যাপ্তি, আর তারপরে ডট করে লিখে দেওয়া যেতে পারে এ কম্প্যারেটিভ স্টাডি অন ন্যায় সিস্টেম অ্যান্ড বৌদ্ধ সিস্টেম, এটা দেওয়া যেতে পারে। মানে নিজের মতো করে, হ্যাঁ, তোমাকে কিন্তু এই টাইটেলটা প্রথমে চুজ করতে হবে। এবার এখানে আর একটা কথা, পেপার তুমি দুটো ল্যাঙ্গুয়েজে লিখতে পারো, তুমি ইংরাজিতে লিখতে পারো, তুমি বাংলাতেও লিখতে পারো, ঠিক আছে। ইংরাজিতে লিখতে গেলে যে অনেক বেশি জটিলতা হয় তা কিন্তু নয়, কারণ ইংরাজিতে লেখা অপেক্ষাকৃত অনেক সহজ, কারণ ইংরাজিতে প্রচুর বই অ্যাভেলেবেল আছে, গুগলে প্রচুর ইনফরমেশন অ্যাভেলেবেল আছে। সেটাকে বাংলা করে নেওয়াটা খুব ডিফিকাল্ট, ঠিক আছে, সেটাকে বাংলা করে নেওয়াটা খুব ডিফিকাল্ট, কিন্তু ইংরাজিতে প্রচুর ইনফরমেশন অ্যাভেলেবেল থাকে, বিভিন্ন সাইটে প্রচুর ইনফরমেশন থাকে, সেগুলোকে তুমি পড়তে পারো, সেখান থেকে তুমি কোট করতে পারো, অনেক কিছু তুমি করতে পারো। সেটা ইংলিশে পসিবল হয়, সেটা বাংলা করতে গেলে তোমাকে কিন্তু ওগুলোকে বাংলায় ট্রান্সলেশন করতে হবে বসে বসে, ঠিক আছে, বা ট্রান্সলেটার ইউজ করে সেটাকে তোমাকে বাংলা করতে হবে। তো তুমি ইংরাজিতেও লিখতে পারো, তুমি বাংলাতেও একটা পেপার লিখতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। সবার প্রথম তোমাকে একটা সুন্দর টাইটেল চুজ করতে হবে, যেটা তুমি তোমার পুরো পেপারকে তোমার রিপ্রেজেন্ট করবে, সেটা হচ্ছে টাইটেলটা। টাইটেলের পর যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট,
অর্থাৎ ওই পুরো পেপারে, অর্থাৎ তুমি হয়তো 3,000 বা 4,000 শব্দের মধ্যে বা 5,000 শব্দের মধ্যে তুমি কোনো একটা পেপার লিখেছো, সেই সমগ্র পেপারে তুমি কি বলতে চেয়েছো, তোমার অভিপ্রায় কি, সেটা নিয়ে 100 থেকে 150 ওয়ার্ডের মধ্যে একটা ছোট্ট অ্যাবস্ট্রাক্ট তোমাকে লিখতে হবে। আগে পেপার লেখা কমপ্লিট হবে, তারপর তুমি অ্যাবস্ট্রাক্ট লিখলে বা অ্যাবস্ট্রাক্টটা প্রথমে লিখে নিলে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখবে অনেক সেমিনার আগে থেকে বলে যে অ্যাবস্ট্রাক্ট দাও, এই তারিখের মধ্যে অ্যাবস্ট্রাক্ট দাও, তোমাকে পেপার প্রেজেন্ট করার সুযোগ দেওয়া হবে, বলা হয় তো এইরকম কথা। তো অ্যাবস্ট্রাক্টটা তোমাকে পুরো পেপারে তুমি কি লিখছো সেটা ওই অ্যাবস্ট্রাক্টে রিপ্রেজেন্টেড হচ্ছে। আমি আমি আমার এই পেপারে এই এই বিষয়গুলোকে তুলে ধরতে চেয়েছি, সেখানে এই দর্শনের সঙ্গে, যেমন আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি, ভগবদ গীতার নিষ্কাম কর্মতত্ত্বের সঙ্গে ইমানুয়েল কান্টের ডিউটি ফর দ্য ডিউটি সেক, অর্থাৎ কর্তব্যের জন্য কর্তব্য, এই মতবাদের মধ্যে কোনো মিল অমিল, এটার উপরে আমি কাজ করতে চাইছি, এটার উপরে কোনো একটা কম্প্যারেটিভ স্টাডি করতে চাইছি, কম্প্যারেটিভ স্টাডি অন ভগবদ গীতার নিষ্কাম কর্ম অ্যান্ড ইমানুয়েল কান্টস ডিউটি ফর দ্য ডিউটি সেক। ঠিক আছে, এইখানে তুমি প্রথমেই একটা সুন্দর টাইটেলটা দেওয়ার পর একটা 150 শব্দের মধ্যে, 150-150-র বেশি হবে না অ্যাবস্ট্রাক্ট, 150 শব্দের মধ্যে একটা অ্যাবস্ট্রাক্ট তোমাকে রেডি করতে হবে যে পুরো পেপারে তুমি কি বলতে চাইলে। এবং তার সাথে সাথে আর একটা জিনিসও সেখানে জরুরি হয়, সেটা হচ্ছে কিওয়ার্ড দেওয়া। কিওয়ার্ড মানে হচ্ছে এটা যে ওই পুরো পেপারটায়, হ্যাঁ, তোমার কিওয়ার্ড মানে কোন ওয়ার্ডগুলো, হ্যাঁ, ইম্পর্টেন্স রয়েছে। যেমন ভগবদ গীতা, এটা একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড ওই ওই পেপারটার মধ্যে। ভগবদ গীতা যেমন একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, নিষ্কাম কর্মা এটা একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, ইমানুয়েল কান্ট এটা একটা কিওয়ার্ড ওখানে, হ্যাঁ, বা ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভ এটা একটা কিওয়ার্ড, যে ওয়ার্ডগুলো মানে রিপ্রেজেন্ট করছে তোমার ওই পুরো পেপারকে, ওই পেপারের মধ্যে তুমি কি করতে চেয়েছো সেটা রিপ্রেজেন্ট করছে ওই কিওয়ার্ডগুলো। সুতরাং কোনো একটা টাইটেল দেওয়ার পর তোমাকে ছোট করে 150 ওয়ার্ডে একটা অ্যাবস্ট্রাক্ট লিখতে হবে, এবং অ্যাবস্ট্রাক্ট লেখার পর 4 থেকে 5টা কিওয়ার্ড তোমাকে কিন্তু সেখানে লিখে দিতে হবে, যে কিওয়ার্ডগুলো তোমার ওই পেপারটাকে রিপ্রেজেন্ট করছে বা বোঝাতে চেষ্টা করছে যে তুমি কি কাজ করতে চেয়েছো, কি বিষয়ের উপরে কাজ করতে চেয়েছো। তারপরে তোমার মূল পেপারটা শুরু হবে। এবং এই মূল পেপারটা দেখবে যেখানেই তুমি পেপারটা পাবলিশ করতে যাও না কেন, তাদের তরফ থেকে একটা ফরম্যাট দেওয়া থাকে, যে এই ফরম্যাটে এত ওয়ার্ডের মধ্যে তোমাকে পুরো পেপারটা শেষ করতে হবে। হয়তো তোমাকে বলে দেবে যে 5,000 ওয়ার্ডের মধ্যে আপনারা এই পেপারটা জমা করুন। ঠিক আছে, এটা কিন্তু বলে দেওয়া থাকে 5,000 ওয়ার্ডের মধ্যে, টাইমস নিউ রোম্যানে লেখা হবে, ফন্ট সাইজ 12 হবে, হ্যাঁ, এটা এটা হবে, ওটা ওটা হবে, অনেক কিছু বলা থাকে। ঠিক আছে, সেই মতো করে এইবার তুমি কিন্তু তোমার পেপারটা লিখতে শুরু করলে। পেপারের শুরুতেই হবে ইন্ট্রোডাকশন, হ্যাঁ, কেন তুমি এই পেপারটা লিখছো, কি অভিপ্রায় তোমার, তুমি এই পেপারের মধ্যে দিয়ে কি করতে চাইছো, তোমার একটা সুন্দর ইন্ট্রো যেমন একটা থাকে, সেই রকম একটা ইন্ট্রোডাকশন প্রথমে থাকবে। ইন্ট্রোডাকশন থাকার পর যে বিষয়কে তুমি রিপ্রেজেন্ট করছো সেই বিষয়টাকে প্রপারলি সেখানে কিন্তু তোমাকে লিখতে হবে। মানে আমি একটা পেপারের এক্সাম্পল দিয়ে বলছি যে ভগবদ গীতার কর্মযোগের সঙ্গে আমি ইমানুয়েল কান্টের কর্তব্যের জন্য কর্তব্য যে মতবাদ, সেই মতবাদের একটা তুলনামূলক আলোচনা করছে। তাহলে আমি আমার ইন্ট্রোডাকশন লেখার পর আমি কি করব, ভগবদ গীতায় কর্মযোগকে যেভাবে ব্যাখ্যা করা হয়েছে সেই ভগবদ গীতা সম্পর্কে কিছু বক্তব্য, এবং তার কর্মযোগ যেখানে তার কর্মের থিওরি দেওয়া হয়েছে তার সম্পর্কে বক্তব্য, আমি কিন্তু একটা স্ট্যান্ডার্ড বা দুটো স্ট্যান্ডার্ডের মধ্যে যতটা আমার প্রয়োজন হয় সেই সম্পর্কে কিন্তু আমি ডিটেলড আলোচনা করব। সেইটা ডিটেলড আলোচনা করার পর আমি কিন্তু চলে আসবো ইমানুয়েল কান্টের, হ্যাঁ, যে কর্তব্যের জন্য কর্তব্য যে মতবাদ, সেই মতবাদ সম্পর্কে ইমানুয়েল কান্ট কি বলতে চেয়েছেন সেটাও কি আমার কিন্তু একটা স্ট্যান্ডার্ডের মধ্যে লেখা উচিত। এবং সেটা লেখার পর এইবার শুরু হবে আমার কম্প্যারেটিভ স্টাডি, অর্থাৎ আমরা কি পাচ্ছি তার থেকে কি পাচ্ছি তার থেকে কি পাচ্ছি, আদৌ এই দুটো মতবাদ কি একই বিষয়কে রিপ্রেজেন্ট করে। নিষ্কাম কর্মে যখন বলা হয় যে মানে কোনো কিছু না ভেবে, ঠিক আছে, ফলাফলের কথা না ভেবে শুধুমাত্র কর্মের জন্যই কর্ম করো, ঠিক আছে, কর্মেই তোমার অধিকার, ফলে নয়, এটা যখন বলা হয়, এটা কি আদপেও সত্যি সত্যি ইমানুয়েল কান্টের যে ডিউটি ফর দ্য ডিউটি সেক, কর্তব্যের জন্য কর্তব্য, সেটাই প্রতিফলিত হচ্ছে? এইটা এবার তুলনা শুরু হবে, কিছু সাদৃশ্য কিছু বৈসাদৃশ্য তুমি যেগুলো নিয়ে ভেবেছো, যে সেইখানে এই বিষয়গুলো এবার ডিটেলড আলোচনা হয়ে, মানে তুমি যে বিষয়টাকে তুলে ধরতে চাইছো এটা আলোচনা হয়ে লাস্টে কিন্তু তোমার একটা উপসংহার হবে, একটা কনক্লুশন তোমাকে দিতে হবে, যে তাহলে আমি এটা বলতে চাইছি, তুমি কি বলতে চাইছো সেটা, সেইখানে কিন্তু লাস্টে এই উপসংহারে খুব সুন্দরভাবে তোমাকে কিন্তু সেটা ব্যক্ত করতে হবে।
এইভাবেই একটা পেপার লিখতে হয়। শুধুমাত্র এইভাবে না, এইভাবে পিএইচডি থিসিসও আমাদের লিখতে হয়। সুতরাং পিএইচডিও যেমন একটা গবেষণা করা, এমফিলও যেমন একটা গবেষণা করা, তেমনি ভাবে একটা পেপার যখন লিখতে হয় তখন এই পেপার লেখার জন্যও কিন্তু আমাদের এইভাবে গবেষণা করতে হয়। গবেষণা করতে হয়, নতুন কোনো ইউনিক টপিক বাছতে হয়, নতুন একটা কোনো কিছুর ওপরে আমি লিখবো, এটা কিন্তু আমাদেরকে বেছে নিতে হবে প্রথম। এইভাবে তোমার একটা পেপার তৈরি হবে। তোমাকে, তুমি করতেই পারো এরকম 3-4টে বিভিন্ন জায়গা থেকে পেপার তুমি কিন্তু লিখে রাখতে পারো। দুটো ভাষায় তুমি লিখতে পারো, বাংলাতে লিখতে পারো, ইংরেজিতে লিখতে পারো। ঠিক আছে, ইংরাজিতে লিখলে অনেক বেশি সহজ, তার কারণ অনেক ইনফরমেশন অ্যাভেলেবেল রয়েছে, গুগলে অনেক ইনফরমেশন অ্যাভেলেবেল রয়েছে, অনেক জার্নাল রয়েছে, অনেক বই রয়েছে। সেই জায়গাগুলো পড়াশুনো করে তুমি সেই জায়গাগুলোকে সেখান থেকে তুলে আনতে পারবে। আর হ্যাঁ, ভুলে গেলাম একটা কথা বলতে, যে পরিশেষে একটা কথা বলতে হবে, যে ওই পেপারটা কনক্লুশন লিখে শেষ হয়ে যাবার পর, তারপর কিন্তু তোমাকে একটা বিবলিওগ্রাফি দিতে হবে। ইট ইজ ম্যান্ডেটারি কোনো একটা পেপারের জন্য লাস্টে বিবলিওগ্রাফি দেওয়া, যে কোন বইগুলোর তুমি সাহায্য গ্রহণ করেছো এই পেপারটা লেখার জন্য। এবার বিবলিওগ্রাফির লেখার দুটো ফরম্যাট থাকে, এপিএ ফরম্যাট থাকে, এমএলএ ফরম্যাট থাকে। ঠিক আছে, এই দুটো ফরম্যাটের মধ্যে যে কোনো একটা ফরম্যাটে তোমাকে কিন্তু বিবলিওগ্রাফি লিখতে হবে। নিজের মতো করে বিবলিওগ্রাফি লেখা যায় না। বিবলিওগ্রাফি লেখার ফরম্যাট থাকে, সেই ফরম্যাট অনুযায়ী রাইটারের নাম, বইয়ের নাম, পাবলিকেশন কোথা থেকে হয়েছে, মানে ওই বইটার পাবলিশারকে, কত সালে ওই বুকটা পাবলিকেশন হয়েছে, সেই ইনফরমেশনটা বিবলিওগ্রাফিতে 1 2 3 4 5 6 করে পরপর পরপর লিখে দিতে হয়, যে আমি এই বইগুলোর সাহায্য নিয়েছি। হয়তো তুমি নাও নি, এটাও হতে পারে, তুমি ওই বইগুলো সাহায্য নাও নি, কিন্তু তোমাকে বিবলিওগ্রাফিতে ওই ইম্পর্টেন্ট যে বুকগুলো আছে, সেকেন্ডারি বুক নয়, প্রাইমারি যে ভালো ভালো বইগুলো আছে, ন্যায় দর্শনের ভালো বই রয়েছে, ফণীভূষণ তর্কবাগীশের বই রয়েছে, বা আরো অনেক যাদের যাদের বই রয়েছে, তুমি সেই বইগুলোর ওখানে কিন্তু তোমাকে ইনফরমেশনটা তুলে দিতে হবে বিবলিওগ্রাফিতে, এটা কিন্তু তুলতে হবে। এইভাবে দিয়ে একটা পেপার শেষ হবে। মানে একটা পেপার যখন তুমি লিখছো, কমপ্লিট করছো, টাইটেল, তার নিচে তোমার ডেজিগনেশন। সাপোজ ধরো আমি টাইটেলটা লিখলাম, টাইটেলের নিচে আমার ডেজিগনেশন, আমাকে আমি কে সেটা আমাকে লিখে দিতে হবে। আমি লিখলাম ধরো সাপোজ মানে ডক্টর পৌলমী চক্রবর্তী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিলোসফি, বালুরঘাট কলেজ। হ্যাঁ, এইটা আমাকে ওই ডেজিগনেশন দিয়ে ওখানে লিখে দিতে হবে। তারপরে তারপরে আমাকে অ্যাবস্ট্রাক্টটা লিখতে হবে। ঠিক আছে, 150 ওয়ার্ডের মধ্যে অ্যাবস্ট্রাক্ট লিখতে হবে। অ্যাবস্ট্রাক্ট লেখার পর 4-5টা কিওয়ার্ড দিতে হবে, যেটা তার পেপারকে রিপ্রেজেন্ট করছে। তারপরে ফুল পেপারটা তারপর থেকে শুরু হবে, ইন্ট্রোডাকশন দিয়ে, যেভাবে 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 প্রয়োজন, তুমি যেভাবে ভেবেছো ওটাকে রাফলি প্রথমে একটা চক আউট করে নিতে হবে। তুমি অন্য একটা পাতায় লিখে রাখবে যে আমি কিভাবে কিভাবে লিখবো বলে আমি নিজে ভেবেছি। ওইভাবে চক আউট করে, উপসংহার দিয়ে, লাস্টে বিবলিওগ্রাফি দিয়ে, তারপর কিন্তু তোমার লেখা কমপ্লিট হবে। এবং তার তার সাথে কোথাও যদি কোনো বই থেকে কোটানকোট কোনো একটা বক্তব্যকে তুমি তোমার পেপারের মধ্যে কোটেশন সহকারে তুলে ধরো, তাহলে কিন্তু ওইখানে 1 নাম্বার বা 2 নাম্বার দিয়ে ফুটনোটে দিয়ে দিতে হবে, যে এই বই থেকে আমি এই লাইনটাকে এখানে পুরোপুরিভাবে কমপ্লিটলি টুকেছি। টুকতে গেলে সেই রাইটারের কৃতজ্ঞতা তোমাকে স্বীকার করতে হবে, তার জন্য ফুট নোটে দিয়ে দিতে হয়। ওখানে 1 নাম্বার দিয়ে, দেখবে অনেক বইতে লেখা থাকে, আমাদের যে নর্মাল বইগুলোতে সেগুলোতেও লেখা থাকে 1 নাম্বার দিয়ে, নিচে 1 বলে লেখা আছে যে এইটা এই বই থেকে আমি নিয়েছি। তুমি তো বই থেকে তো অবশ্যই নেবে না, বিভিন্ন বই থেকে তোমার তো ইনফরমেশন কালেক্ট করার দরকার আছে। তো তুমি কোন বই থেকে কোন ইনফরমেশন গুলো কিভাবে কালেক্ট করলে সেটা তোমার ব্যাপার। তুমি বলে তোমাকে এই পুরো পেপারটা নিজের মতো করে লিখতে হবে। এটাই হচ্ছে তোমার পেপার লেখার স্টাইল। এবার তোমার বিষয়ের উপরে নির্ভর করছে, তুমি বিষয় কি নির্বাচন করছো সেটার উপরে নির্ভর করছে যে তুমি পেপারটা কিভাবে লিখছো। ক্লিয়ার? এটা ফার্স্ট স্টেপ গেল একটা পেপারের, যে পেপার কি করে লিখতে হয়। এটা তো আমি হালকা আলোচনা করলাম। হ্যাঁ, যারা কোর্সে জয়েন করেছো, আমি অবশ্যই ডাব্লিউবিসিএসসির কোর্সের স্টুডেন্টসদের আমাকে বলতেই হবে, কারণ তাদের এগুলো ভীষণভাবে প্রয়োজন। এখানে একটা নাম্বার আছে। হ্যাঁ, এই নাম্বারটা ম্যাটার করার থেকেও বড় কথা কি বলতো, কোনো একটা পাবলিকেশন, কোনো একটা বই ইন্টারভিউ বোর্ডে হাতে না নিয়ে গেলে, ঠিক আছে, এটা তোমার ব্যর্থতা ধরে নেওয়া হয় এটা কলেজ ইউনিভার্সিটির ক্ষেত্রে। যাই হোক, তাহলে এইভাবে তুমি লিখলে হচ্ছে পেপার, মনে করো এইভাবে তুমি 4-5টা পেপার বিভিন্ন জায়গায় দেবে বলে তুমি রেডি করে রেখেছো। এবার সেকেন্ড ব্যাপার হচ্ছে এটা, যে এই পেপারটা আমি কোথায় দেব। এইরকম ভুয়ো ভুয়ো জার্নাল তুমি কিন্তু চারিদিকে দেখতে পাবে। প্রচুর জার্নাল বাংলাতে বেরোচ্ছে, ইংরেজিতে বেরোচ্ছে, প্রচুর জায়গা থেকে জার্নাল বেরোচ্ছে। দুটো জায়গায় তুমি লেখা দিতে পারো, একটা হচ্ছে জার্নালে,
এবং আরেকটা হচ্ছে বইতে, অর্থাৎ এডিটেড বুকে তুমি লেখা দিতে পারো। বইতে আলাদা রকম ভাবে হয়, জার্নালে আলাদা রকম ভাবে হয়। সুতরাং প্রথমে সিলেকশনটা খুব জরুরি, যে তুমি কোথায় লেখাটা দিতে চাইছো। অনেক ক্ষেত্রে দেখবে লেখা থাকে এডিটেড বুক বেরোচ্ছে, এনভায়রনমেন্টাল স্টাডিজের উপরে একটা এডিটেড বুক বেরোচ্ছে, সেখানে লেখা দেওয়ার জন্য স্টুডেন্টসদেরকে বলা হচ্ছে বা সবাইকে ফ্যাকাল্টিদের বলা হচ্ছে যে এখানে লেখা দাও। হ্যাঁ, এই নির্দিষ্ট বিষয়ের উপরে, এনভায়রনমেন্টের উপরে যা 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 আনুষঙ্গিক বিষয় আছে তার উপরে তুমি লেখা দিতে পারো। তার মানে একটা পেপার তোমাকে রেডি করতে হবে যে যেটা এনভায়রনমেন্টের যে কোনো বিষয়কে সেটা রিপ্রেজেন্ট করতে পারে। সেটা এনভায়রনমেন্টাল এথিক্সকে রিপ্রেজেন্ট করতে পারে, এনভায়রনমেন্টাল পলিউশনকে রিপ্রেজেন্ট করতে পারে, সেটা মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোলকে রিপ্রেজেন্ট করতে পারে, সেটা এসডিজিকে রিপ্রেজেন্ট করতে পারে। কোনো একটা পার্টিকুলার ছোট্ট এরিয়া তোমাকে আগে ভাবতে হবে, সেই এরিয়ার ওপরেই কিন্তু তোমাকে সেটা লিখতে হবে। টোটাল এনভায়রনমেন্টের ওপরে আমি কোনো কিছু লিখছি তা কিন্তু নয়, কোনো পার্টিকুলার এরিয়াকে আমি ফোকাস করছি। পরিবেশের দূষণ সম্পর্কে আমি নতুন কোনো একটা সলিউশন দিচ্ছি। হ্যাঁ, মানে পুরো পেপারটা লেখার পর লাস্টে আমার আমার বক্তব্য, আমার সলিউশন, আমি মনে করছি যে এইভাবে করলে পরিবেশ দূষণের হাত থেকে আমরা রক্ষা পেতে পারি, এটা একটা নিউ ওয়ে হতে পারে, গভর্নমেন্টের এই বিষয়টা ভেবে দেখা উচিত। লাস্টে নিজের মতামত, এটা পেপারের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট হয়, পিএইচডির ক্ষেত্রেও যেমন ইম্পর্টেন্ট হয়। তুমি বিভিন্ন বই থেকে শুধুমাত্র লাইন তুলে দিচ্ছ না, বিভিন্ন বই থেকে তো তোমাকে লাইন তুলতে হবেই, এটা স্বাভাবিক, কিন্তু তারপরে তুমি তোমার বক্তব্যটাও লাস্টে কিন্তু সেখানে গিয়ে রিপ্রেজেন্ট করছো, একদম উপসংহারে, একদম কনক্লুশনে, সেটা এখানে ম্যাটার করে। ঠিক আছে? তো এরপরে যেটা মানে জরুরি, যেটা জানাটা জরুরি, যে জার্নাল সিলেকশন করা। ঠিক আছে, তুমি তো পেপার লিখলে, পেপার লিখলে তুমি জার্নাল সিলেকশন করছো, যে তোমার ফিলোসফির ওপরে এইরকম অ্যাভেলেবেল জার্নাল কি কি আছে। তুমি যদি গুগলেও সার্চ করো যে ফিলোসফি জার্নাল বলে, তাহলে প্রচুর জার্নাল কিন্তু তোমার সামনে বেরিয়ে আসবে, যেটা তোমার বিষয় ভিত্তিক। দেখবে অনেক সায়েন্সের জার্নাল আছে, যেখানে ফিজিক্সের, কেমিস্ট্রির যারা প্রফেসররা রয়েছেন বা ছাত্রছাত্রীরা রয়েছে, তারা ওই জার্নালগুলোতে ফোকাস করে। দ্য নেচার, এটা একটা সায়েন্সের জার্নাল ধরো, যারা ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে পড়ছে তারা ওই জার্নালে লেখা পাবলিশ করছে। তোমাকে দেখে নিতে হবে যে জার্নালটা তুমি দেখছো, সেই জার্নালটা তোমার সাবজেক্ট রিলেটেড কিনা, অর্থাৎ তোমার হচ্ছে আর্টস রিলেটেড কিনা, বা বলতে পারো যে মাল্টিডিসিপ্লিনারি কিনা, ইন্টারডিসিপ্লিনারি কিনা, এটা এটা তোমাকে দেখে নিতে হবে। ঠিক আছে? এইটা দেখে প্রথমে তুমি একটা জার্নালকে তোমাকে প্রথম সিলেকশন করতে হবে। এবার জার্নাল সিলেকশন করে জার্নালের ওখানে নিশ্চয়ই বলে দেওয়া থাকবে যে এই টাইমে আমাদের লেখা নেওয়া হয়। হ্যাঁ, এটা থাকে, কিন্তু যে কোনো জার্নালের একটা সময়সীমা থাকে। হয়তো বছরে সেই জার্নালটা একবারই লেখা পাবলিশ করে, এটা হতে পারে। বছরে দুবার পাবলিশ করে, সেটা হতে পারে। 6 মাসে একবার, 6 মাসে একবার জার্নালে পাবলিশ হয়, সেটাও হতে পারে। 4 মাস বাবদ একটা করে পাবলিকেশন হয়, এটাও হয়, কিন্তু কোয়ার্টারলি, অর্থাৎ 4 মাস বাবদ ওই জার্নাল কিন্তু পাবলিশ হতে থাকে। 4 মাস পর 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 জার্নাল পাবলিশ হতে থাকে। সুতরাং সেই জার্নালটা কখন পাবলিশ হচ্ছে সেটা কিন্তু তোমাকে দেখে নিতে হবে। এরপর তোমাকে দেখতে হবে যে ওই জার্নালের নিয়ম কানুনগুলো কি রয়েছে। সবার প্রথমে আমি একটা এখানে কথা বলবো, যে কোনো জার্নালের বা কোনো বুকের এডিটর থাকে, এডিটর। ঠিক আছে? মানে তুমি যে লেখাটা সেখানে পাঠাচ্ছ, ঠিক আছে, তুমি যে সেখানে লেখাটা পাঠাচ্ছ, ওখানে একটা এডিটোরিয়াল বোর্ড থাকে, অর্থাৎ তোমার সেই লেখাটা ওখানে অ্যাকসেপ্ট, তুমি লেখা পাঠাচ্ছ মানেই ওখানে গিয়ে লেখাটা অ্যাকসেপ্টেড হয়ে যাবে তা কিন্তু নয়। প্রত্যেকটি জার্নালের বা প্রত্যেকটা বুক যখন পাবলিশ করা হয়, তার একটা এডিটোরিয়াল বোর্ড থাকে। তোমাকে দেখে নিতে হবে যে ওই এডিটোরিয়াল বোর্ডে কারা কারা আছেন। সেই এডিটোরিয়াল বোর্ডে একটু ভালো ভালো নাম, বা কলেজের প্রফেসর, ইউনিভার্সিটির প্রফেসর, তুমি যদি দেখো, তোমাকে দেখতে হবে তোমাকে কোন কোন জিনিসগুলো ম্যাটার করে। আমি সেটা বলছি, এডিটোরিয়াল বোর্ডটা কিন্তু সেখানে ম্যাটার করে, যে এডিটোরিয়াল বোর্ড কি আছে, কারা এডিটোরিয়াল বোর্ডে রয়েছেন। মানে তুমি একটা লেখা নিয়ে ওখানে যে পাঠালে, বাই মেল তুমি পাঠালে, হ্যাঁ, ওই লেখাটা অ্যাকসেপ্টেড হলো কিনা সেটা এডিটোরিয়াল বোর্ড ঠিক করবে। মানে তোমার সাবজেক্ট রিলেটেড এডিটোরিয়াল বোর্ডে যিনি আছেন, তাকে কিন্তু সেই লেখাটা পাঠিয়ে দেওয়া হবে, যে আপনি চেক করে দেখুন যে এই লেখাটা পাবলিশ করার মতো কিনা, পাবলিশ করার জন্য এই লেখাটা গ্রহণযোগ্য হবে কিনা। ওই এডিটোরিয়াল বোর্ডে যিনি আছেন, তিনি সেই লেখাটা বারবার করে পড়বেন, এবং পড়ার পর যদি উনি কখনো মনে করেন যে ওই লেখাটার মধ্যে কোনো একটা সংশোধনের প্রয়োজন আছে, তাহলে উনি কিন্তু মার্কিং করে দিয়ে ওই লেখাটা তোমাকে ফেরত পাঠাবেন। ফেরত পাঠিয়ে বলবেন, এটাকে বলে পিয়ার রিভিউড জার্নাল। ঠিক আছে? ওই লেখাটা তোমাকে ফেরত পাঠাবেন এবং ফেরত পাঠিয়ে বলবেন যে আপনি আপনার লেখার মধ্যে এই অংশটুকুকে আপনি আরেকটুখানি ঠিক করুন, এই অংশটুকুকে আপনি সংশোধন করুন। আবার তুমি ওই অংশটা সংশোধন করলে, সংশোধন করে লেখাটা আবার পাঠালে, ওই জার্নালে পাঠালে, আবার সেই মেম্বারের কাছে চলে গেল, এডিটোরিয়াল বোর্ডের মেম্বারের
প্রফেসরের কাছে চলে গেল, ওনার আবারও মনে হলো তোমাকে যে ওই লেখাটার আরেকটা অংশের মধ্যে কিছুটা পরিবর্তন হওয়া প্রয়োজন, আবার তোমার কাছে ফেরত গেল লেখাটা, ঠিক আছে, আবার তুমি সেই লেখাটাকে খানিকটা পরিমাণে ঠিক করলে, তারপরে তুমি আবার পাঠালে, তার মনে হলো যে না, এইবার এই লেখাটা পাবলিকেশনের জন্য রেডি হয়েছে, তারপর তোমার সেই লেখাটা পাবলিশ হবে। দিস ইজ দ্য মেন প্রসিডিওর। এইভাবেই কিন্তু কোনো জার্নালে বা কোনো বুকে লেখা পাবলিশ হয়। হ্যাঁ, এখন তো অনেক সময় পেড জার্নাল রয়েছে, বর্তমানে প্রচুর পেড জার্নাল রয়েছে যে তুমি লেখা দিলেই পাবলিশ করে দেবে, ঠিক আছে, লেখা দাও, তার সাথে সাথে তুমি টাকা দাও, 1,500-2,000 টাকা তুমি দেবে, তোমার লেখা কিন্তু সেখানে পাবলিশ হয়ে যাবে। ইনক্লুডিং ভালো 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 জার্নালও এখন কিন্তু এরকম পেড জার্নাল, যারা একটু ভালো লেখা দিলেই তাকে আর রিভিউ করতে পাঠায় না, তাকে সরাসরি ভাবে কিন্তু সেই লেখাটা অ্যাকসেপ্টেড হয়ে যায়। কিন্তু তুমি যদি আহ হ্যাঁ, ভালো করে আগে পড়তে হবে, সেটা তো পরের বিষয়, আমি আবার আসছি। এইবার যেটা আমি তোমাকে বলছি, যে তুমি দেখবে পুরো পশ্চিমবঙ্গ না, পশ্চিমবঙ্গের বাইরেও বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির যে ডিপার্টমেন্ট রয়েছে, ফিলোসফি ডিপার্টমেন্ট রয়েছে, সেই ফিলোসফি ডিপার্টমেন্ট থেকে বছরে একবার করে জার্নাল প্রকাশ করা হয়। রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি, রাঁচি ইউনিভার্সিটি, লখনৌ ইউনিভার্সিটি, আন্ধ্রা ইউনিভার্সিটি, প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে বছরে একবার করে ডিপার্টমেন্টাল জার্নাল পাবলিশ হয়। এই জার্নালগুলোর খুব গ্রহণযোগ্যতা আছে। এই জার্নালগুলোতে লেখা যদি তুমি একটা পাবলিশ করতে পারো, বা এছাড়াও ফিলোসফির অনেক ভালো ভালো জার্নাল আছে, ফিলোসফি ইস্ট অ্যান্ড ওয়েস্ট, প্রচুর কোয়ার্টারলি, ফিলোসফিক্যাল কোয়ার্টারলি, এরকম প্রচুর ভালো ভালো জার্নাল আছে, যে জার্নালগুলোতে তুমি যদি লেখা পাবলিশ করো, একটা লেখা তুমি ওখানে নিয়ে গিয়ে ফেলবে, তাতেই তোমার অনেক বেশি গ্রহণযোগ্যতা। মানে লেখাটাকে এমন ভাবে তোমাকে রেডি করতে হবে যে উল্টোপাল্টা জার্নালে তুমি দেবে না। উল্টোপাল্টা জার্নাল, পাড়ার ক্লাব থেকে কোনো একটা লেখা বেরিয়ে গেল, তুমি মনে করলে তোমার কোনো একটা পাবলিকেশন হয়ে গেল, তা কিন্তু নয় বিষয়টা। ভালো ভালো জায়গা থেকে, রেপুটেড জায়গা থেকে তোমাকে কিন্তু এই পাবলিকেশনটা করতে হবে। সাপোজ দেখবে অনেক এইরকম বিভিন্ন কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে এডিটেড বুক বেরোয়, লেখা থাকে যে এডিটেড বুক পাবলিশ করা হবে, কি বিষয়ের উপরে লেখা থাকে, ইন্ডিয়ান নলেজ সিস্টেমের উপরে এডিটেড বুক পাবলিশ করা হবে। আগামী আগামী 1লা মার্চের মধ্যে প্রত্যেককে বলে হচ্ছে যে এই এডিটেড বুকের জন্য আপনারা লেখা দিন। সেই এডিটেড বুকের একজন এডিটার রয়েছে, ঠিক আছে, তুমি একটা সুন্দরভাবে সেই টপিক রিলেটেড ওনাদের গাইডলাইন মেনে তুমি একটা লেখা লিখলে, সেই লেখাটা ওনাদের পাঠালে, ওনারা তখন পুরো বিষয়টাকে রিভিউ করবেন যে তোমার লেখাটা ঠিক আছে কিনা। তারপর সেই এডিটেড বুকে, এডিটেড বুক কথাটার মানে হচ্ছে অনেকগুলো লেখা ওই বিষয়ের উপরে জমা পড়লো, এবং একজন এডিটার সম্পাদকীয়তে তিনি পুরো বিষয়টাকে এডিট করলেন, লিখলেন, তার নিজের মতটা ওখানে লিখলেন, একটা এডিটেড বুক পাবলিশ হলো। এডিটেড বুকেও কোনো একটা লেখা দিলে যেমন নাম্বার থাকে, আর জার্নাল এবং বুকের মধ্যে পার্থক্য আছে। বুকের ক্ষেত্রে এটা দেখে নেবে, কোনো একটা বইয়ে পেপার, মানে কোনো একটা বইয়ে কোনো লেখা পাবলিশ করার জন্য এটা দেখে নেবে সেই বইটার মধ্যে আইএসবিএন নাম্বার আছে কিনা। 13 ডিজিটের, 13 ডিজিটের আইএসবিএন নাম্বার যদি থাকে, তবেই কিন্তু তুমি ওইখানে লেখাটা পাবলিশ করবে, সেখানে দেখে নেবে। আইএসবিএন কথাটার ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার। যদি থাকে তবেই আইএসবিএন যুক্ত কোনো বইতে লেখা পাবলিশ করবে, নচেত করবে না, তার কোনো গ্রহণযোগ্যতা নেই। আর কোনো জার্নালের ক্ষেত্রে দুটো বিষয় তুমি দেখবে। জার্নালের ক্ষেত্রে তুমি দেখবে আইএসএসএন নাম্বার আছে কিনা। আইএসএসএন মানে হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সিরিয়াল নাম্বার, যেটা জার্নালকে আইডেন্টিফাই করতে সহযোগিতা করে। সেই আইএসএসএন নাম্বার যুক্ত তুমি বইয়ের ক্ষেত্রে আইএসবিএন নাম্বার আছে কিনা, আর জার্নালের ক্ষেত্রে আইএসএসএন নাম্বার আছে কিনা সেটা তুমি দেখবে। আর জার্নালের ক্ষেত্রে শুধু আইএসএসএন নাম্বার তুমি দেখবে তা নয়, তুমি এটাও তার সাথে সাথে বর্তমানে খুব প্রাসঙ্গিক যে ওই জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর কত, ওই জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর কত সেটা তুমি দেখবে। মানে ওই জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর যদি 3-এর বেশি হয়, 3, 3 বললাম,
তিনের বেশি হয়, 4 বা 5 বা 6 বা 7 যদি হয়, তাহলে ওই জার্নালটা ভালো হিসাবে, রেপুটেড জার্নাল হিসাবে কিন্তু গ্রহণ করা হয়। ঠিক আছে? সুতরাং একটা ভালো জার্নাল দেখতে গেলে বা বুঝতে গেলে তার ইম্প্যাক্ট ফ্যাক্টরটা ঠিক কত আছে, সেখানে ইম্প্যাক্ট ফ্যাক্টর দিলেই তুমি ওখানে দেখিয়ে দেবে ওই জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর এত। ওই জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর যদি 4 বা 5 বা তার থেকে বেশি থাকে, তুমি বুঝবে যে ওই জার্নালটা ভালো জার্নাল, তার গুণগত মান ভালো, তার লেখার মান ভালো। সুতরাং সেখানে যদি তুমি কোনো একটা পেপার দাও, সেটা গ্রান্টেড হবে। এছাড়াও আমি তোমাকে বললাম বিভিন্ন বইতে যেটাতে আইএসবিএন নাম্বার আছে, বিভিন্ন এডিটেড বুক বেরোয়, সেখানে তুমি লেখা দিতে পারো। বা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে যে জার্নালগুলো প্রতি বছর ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট থেকে বেরোয়, সেখানে যদি লেখা দাও, সেটা ডাব্লিউবিসিএসসির ক্ষেত্রে কেন, ডাব্লিউবিপিএসসি যে কোনো কিছুতে সেটা ভীষণ একটা ইম্পর্টেন্স তার কিন্তু থাকে। ঠিক আছে? এই যে আমি তোমাদের বলছি যে তার মানে তোমাকে কোনো একটা লেখা পাবলিশ করার জন্য কোথায় তুমি লেখাটা দিচ্ছ, সেটা কিন্তু এখানে খুব গ্রহণযোগ্য ভূমিকা সেখানে পালন করে। জার্নালের ক্ষেত্রে আইএসএসএন নাম্বার উইথ ইম্প্যাক্ট ফ্যাক্টর তুমি দেখবে, আর বইয়ের ক্ষেত্রে তুমি আইএসবিএন দেবে। কারণ এরকম এখন প্রচুর তুমি দেখতে পাবে, এটা যেহেতু জানুয়ারি মাসের, এটা যেহেতু 15-16 তারিখ, 31শে মার্চের মধ্যে প্রচুর এইরকম তুমি সেমিনার পাবে এবং এইরকম পেপার পাবলিকেশন তুমি প্রচুর পাবে। তার কারণ ইয়ার এন্ডিং হচ্ছে, প্রতিটি কলেজে এই সেমিনার করার জন্য বা পেপার পাবলিকেশনের জন্য একটা টাকা এসে থাকে। 31শে মার্চের মধ্যে সেটা যদি খরচা না করা হয়, তাহলে সেই টাকাটা ফেরত চলে যায়। সুতরাং প্রত্যেকটা কলেজের চার্ট থাকে, এটা দেখবে এই সময় বিভিন্ন আইসিপিআর এর পিরিয়ডিক্যাল লেকচার হচ্ছে, ইন্ডিয়ান কাউন্সিল অফ ফিলোসফিক্যাল রিসার্চ, আইসিপিআর এর বিভিন্ন জায়গায় পিরিয়ডিক্যাল লেকচার হচ্ছে। বিভিন্ন স্বনামধন্য যারা ফিলোসফি টিচার্সরা যারা রয়েছেন, প্রফেসররা যারা রয়েছেন, তারা এই সেমিনারগুলোতে তারা বক্তব্য রাখেন। দুদিন করে দেখবে একটা করে আইসিপিআর এর পিরিয়ডিক্যাল লেকচার। তুমি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে প্রচুর এরকম তুমি আইসিপিআর এর পিরিয়ডিক্যাল লেকচার পাবে, তোমরা সেগুলো অ্যাটেন্ড করতে পারো। হ্যাঁ, শুধুমাত্র পেপার পাবলিকেশন নয়, তার সঙ্গে সঙ্গে পেপার প্রেজেন্টেশন। একটা যে পেপারটা তুমি লিখেছো, সেই পেপারটা তুমি সবার সামনে তুমি প্রেজেন্ট করছো, কোনো একটা সেমিনারে প্রেজেন্ট করছো, এবং সেমিনারে পেপার প্রেজেন্ট করার জন্য, ঠিক আছে, একটা করে সার্টিফিকেট প্রদান করা হয়। দেখবে সেমিনারে যারা পেপার প্রেজেন্ট করে, এই রকম ন্যাশনাল লেভেল সেমিনার হয়, ইন্টারন্যাশনাল লেভেল সেমিনার হয়। ঠিক আছে? এছাড়াও বছরে ফিলোসফিক্যাল কংগ্রেস হয়, সেখানে গিয়ে অনেকে পেপার প্রেজেন্ট করে। বিভিন্ন জায়গায় ফিলোসফিক্যাল কংগ্রেসগুলো হয় ধরো। হ্যাঁ, এবং এখানে এটাকে তোমরা যদি মাথায় রাখো, হ্যাঁ, অখিল ভারতীয়, তারপর হচ্ছে তোমার ওই দর্শন পরিষদ, এইরকম প্রচুর ভালো ভালো ইয়েতে অর্গানাইজেশনের প্রচুর ভালো সেমিনার, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল সেমিনার হয়, বছরে একবারই হয়। হ্যাঁ, সেইগুলোতে তোমরা যেতে পারো, সেগুলোতে গিয়ে তোমরা পেপার প্রেজেন্ট করতে পারো। সেই পেপারগুলোকে তারা কিন্তু পাবলিশ করে, এবং সেখানে একটা পেপার পাবলিকেশন তোমার অনেক নাম্বার ক্যারি করে। তোমার এত এত পেপারের প্রয়োজনীয়তা নেই, একটাই পেপার পাবলিশ করব, এত ভালো জায়গা থেকে পাবলিশ করব, ঠিক আছে, যে তারই গুণগত মান তোমার অনেক হবে। সুতরাং তোমার পেপারের গুণগত মান অনেকটা ওই তুমি কোন জার্নালে পাবলিশ করছো, কোন বইতে পাবলিশ করছো, কোন রেপুটেড বুকে পাবলিশ করছো, সেটা কিন্তু অনেক বেশি তোমার ম্যাটার করে। সুতরাং অনেক 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 আমি লেখা পাবলিশ করব তা নয়, আমি দুটো লেখা পাবলিশ করব, আমি তিনটে লেখা পাবলিশ করব, এমন জায়গা থেকে আমি পাবলিশ করব সেটা কিন্তু কেউ ফেলে দেবে না। আমার কাছে, আমি যখন সিএসসির ইন্টারভিউ দিতে গেছি, 20খানা পাবলিকেশন নিয়ে গেছিলাম। ঠিক আছে? কিন্তু আমার মনে হলো যে এই 20খানা পাবলিকেশনের প্রয়োজন ছিল না। 20খানা পাবলিকেশনের জায়গায় আমি যদি দুটো তিনটে চারটে ভালো ভালো পাবলিকেশন করে আমি যদি তাদের সামনে নিয়ে যেতাম, সেটাও তার থেকে বেশি গ্রহণযোগ্য হতো। হ্যাঁ, 20খানা পাবলিকেশন করেছি সেটাও ম্যাটার করে, কিন্তু অনেক সময় তো এটা হয় যে আমরা পেড পাবলিকেশন করি অনেক সময়। এখন তো বর্তমানে এইসব পেডের যুগ, ধরো পেড পাবলিকেশন চলছে বিভিন্ন জায়গায়, টাকা দিচ্ছ, তোমার পেপার পাবলিশ হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো হ্যাঁ, সেটাও আছে, সেটাও আছে, অস্বীকার করার জায়গা নেই। হ্যাঁ, কিন্তু তার সাথে সাথে অনেক ভালো ভালো রেপুটেড ইনস্টিটিউশন রয়েছে, আমাদের কলেজ ইউনিভার্সিটিগুলো রয়েছে। তোমরা খেয়াল করবে, প্রত্যেক বছর যাদবপুর থেকে জার্নাল বেরোয়, যাদবপুরের ফিলোসফি ডিপার্টমেন্ট থেকে প্রতি বছর, ক্যালকাটা থেকে বেরোয় প্রতি বছর, রবীন্দ্রভারতী থেকে বেরোয়। 1 বছর আগে থেকে লেখা দিয়ে রাখতে হয়। ঠিক আছে? তারা রিভিউ প্রসেস চলে বারবার বারবার করে। হ্যাঁ, রিভিউ প্রসেসে এসে তারপরে কিন্তু সেই লেখাটাকে পাবলিশ করা হয়। এইরকম শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের বাইরে প্রচুর কলেজ ইউনিভার্সিটি প্রতি বছর এইরকম জার্নাল কিন্তু তারা পাবলিকেশন করছে। পাঞ্জাব ইউনিভার্সিটি ফিলোসফির জার্নাল পাবলিকেশন হয়, সুন্দর সুন্দর। ঠিক আছে? আমি তোমাদের এটা বললাম।
তাহলে যেটা আমি এখন অবধি আলোচনা করলাম সেটা হচ্ছে এটা, যে একটা পেপার লেখাটাও বড় ব্যাপার নয়। পেপার লেখার সঙ্গে সঙ্গে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে জার্নাল নির্বাচন করা বা বুক নির্বাচন করা। ঠিক আছে? তো এইটা তো গেল। আর জার্নালের ক্ষেত্রে সেটা অবশ্যই তুমি তার ইম্প্যাক্ট ফ্যাক্টর আছে কিনা জার্নালের ক্ষেত্রে, তার এডিটোরিয়াল বোর্ডে কারা কারা রয়েছেন সেটাও তুমি একটু দেখে নেবে। এডিটোরিয়াল বোর্ড দেখবে যে কারা কারা এডিটোরিয়াল বোর্ডে রয়েছেন জার্নালের, তাদের নামগুলো কি, তারা কোথায় চাকরি করেন, কোনো রেপুটেড মানুষ কিনা এডিটোরিয়াল বোর্ডে যারা যারা রয়েছেন, সেটা দেখে নেবে। ঠিক আছে? সেই জার্নালটা তোমার সাবজেক্ট রিলেটেড কিনা, হ্যাঁ, তোমার সাবজেক্ট রিলেটেড যে কোনো বিষয়কে তারা পাবলিশ করবে কিনা সেটাও তুমি সেখানে দেখে নেবে। তাদের পিয়ার রিভিউয়ের যে প্রক্রিয়াটা রয়েছে, হ্যাঁ, সেই পিয়ার রিভিউয়ের প্রক্রিয়াটাও তুমি সেখানে দেখে নেবে যে সেগুলো আছে কিনা। সুতরাং একটা জার্নালের গুণগত মান দেখে তবেই কিন্তু তুমি সেই জার্নালের লেখা পাবলিশ করবে। আইএসএসএন নাম্বার, ইম্প্যাক্ট ফ্যাক্টর, এগুলো সমস্ত কিছু কিন্তু সেখানে ম্যাটার করে। তো আইএসএসএন নাম্বার সাধারণত তোমরা দেখবে 8 ডিজিটের হয়। আইএসএসএন নাম্বার যেটা থাকে সেটা 8 ডিজিটের থাকে। আর আইএসবিএন নাম্বার যেটা থাকে, যেটা বুক নাম্বার, বুকের ক্ষেত্রে থাকে, এডিটোরিয়াল বোর্ডের বুকগুলোতে আইএসবিএন নাম্বার থাকে এবং ওগুলোতেও কিন্তু ভালো নাম্বার ক্যারি করা যায়। ঠিক আছে? ইন্টারভিউ বোর্ডে গিয়ে ভালো নাম্বার ক্যারি করো তুমি যদি এডিটোরিয়াল বোর্ডে লেখা দাও, মানে সরি, বইতে লেখা দাও, এডিটেড বুকে লেখা দাও। সাপোজ আমি বলছি বেলুর বিদ্যা মন্দিরে কোনো একটা এডিটেড বুক বেরোচ্ছে, এরকম বেলুর বিদ্যা মন্দির প্রতি বছর এরকম এডিটেড বুক বার করে এবং প্রচুর ভালো ভালো সেমিনারও তাদের হয়, ন্যাশনাল সেমিনারও তাদের হয়, ইন্টারন্যাশনাল সেমিনারও তাদের হয়। সেই সেমিনারগুলোতে গিয়ে পেপার প্রেজেন্ট করা বা পেপার পাবলিশ করা, হ্যাঁ, এগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়। এগুলো এগুলো নাম্বার খুব বেশি পরিমাণে সেখানে ক্যারি করে। তো যেটা আমি তোমাদের বলতে চাইলাম সেটা হচ্ছে এটা, যে তাহলে পেপার লিখলেই শুধু মাত্র চলবে না, সেই পেপারটা কোথায় তুমি পাবলিশ করছো। কলেজ ইউনিভার্সিটি, আমি সবচেয়ে বেস্ট বলবো কি বলো তো, যে কোনো বেস্ট বলবো তোমাদের ক্ষেত্রে। আমার সময় বলার এটা কেউ ছিল না, আমি জানতামই না। কলেজ ইউনিভার্সিটি থেকে, ডিপার্টমেন্ট থেকে যে জার্নালগুলো প্রকাশিত হয় প্রতি বছর, সেগুলোতে লেখা দেওয়া সবচেয়ে বেশি ভালো। আইসিপিআর থেকে কোনো যদি একটা কোনো লেখা বেরোয় তোমার, ঠিক আছে, সেটা অনেক বেশি ভালো। আইসিপিআর থেকে তুমি যদি কোনো প্রজেক্ট করতে পারো, কোনো ফেলোশিপ নিয়ে প্রজেক্ট করতে পারো, আইসিপিআর অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অফ ফিলোসফিক্যাল রিসার্চ, সেটা একটা গভর্নমেন্ট এডেড একটা ইনস্টিটিউশন। ঠিক আছে? সেখান থেকে তুমি যদি কোনো লেখা পাবলিশ করতে পারো, তুমি যদি কোনো প্রজেক্ট করতে পারো, তুমি কোনো ফেলোশিপ নিয়ে তুমি যদি তাদের আন্ডারে কাজ করতে পারো, আইসিপিআর থেকেও পিএইচডি করানো হয়। পিএইচডি সবসময় যে ইউনিভার্সিটিগুলো থেকেই করানো হয় তা কিন্তু না, সেইখান থেকেও কিন্তু আইসিপিআর থেকেও করানো হয়। সুতরাং আইসিপিআর এর একটু সাইটটা ঘেটে দেখা, আইসিপিআর থেকে কিছু পাবলিকেশন হচ্ছে কিনা। সুতরাং পাবলিকেশন করতে গেলে তোমাকে ওয়াকিবহাল থাকতে হবে, হ্যাঁ, যে কোথা থেকে কি বেরোচ্ছে, কোন ইউনিভার্সিটি থেকে কি বেরোচ্ছে। বিভিন্ন গ্রুপগুলো, ফিলোসফির যে বড় বড় গ্রুপগুলো আছে, সেই গ্রুপগুলোর সঙ্গে যুক্ত থাকা। দেখবে দর্শন পরিবারে যে টেলিগ্রামের গ্রুপটা আছে, সেইখানে আমি কিন্তু চেষ্টা করি যে হচ্ছে বিভিন্ন ইনফরমেশনগুলো শেয়ার করার, হ্যাঁ, যে হচ্ছে কোথায় কবে বুক পাবলিশ হচ্ছে, কোথায় কবে সেমিনার হচ্ছে, সেমিনারে গিয়ে পেপার প্রেজেন্ট করো। সেমিনারে গিয়ে পেপার প্রেজেন্ট করলে তোমার বলার দক্ষতা বাড়বে, তোমার ভয় কাটবে, তোমার মধ্যে যে হীনম্মন্যতা কাজ করে, তোমার মনে হয় যে আমি কিছুই বলতে পারবো না, যখন তুমি সেমিনারে নিজের পেপারটা প্রেজেন্ট করবে তোমার নিজেকে অনেক বেশি কনফিডেন্ট ফিল হবে। ঠিক আছে? সুতরাং এইগুলো তোমাকে, এই অ্যাক্টিভিটিসগুলোর সঙ্গে, পড়াশোনা রিলেটেড অ্যাক্টিভিটিসগুলোর সঙ্গে তোমাকে যুক্ত থাকতে হবে। আর কলেজ ইউনিভার্সিটিতে চাকরি করতে গেলে, হ্যাঁ, এটা কিন্তু ম্যান্ডেটারি, রিসার্চ ওয়ার্কটা ম্যান্ডেটারি। তুমি দেখবে যে নেটসেটের পেপার ওয়ানে, হ্যাঁ, তোমার টিচিং অ্যাপটিটিউডের সঙ্গে তোমাকে রিসার্চ অ্যাপটিটিউড পড়তে হয়। তার কারণ কি বলতো, টিচাররা শুধুমাত্র গিয়ে স্টুডেন্টসদের পড়াবেন তা কিন্তু নয়, টিচাররা রিসার্চ করবেন। রিসার্চের মাধ্যমে নতুন নতুন চিন্তা ভাবনা টিচারদের মাথায় আসবে, টিচাররা তার উপরে কাজ করবেন, এটাও কিন্তু ইকুয়ালি ভীষণ জরুরি। টিচিং প্লাস রিসার্চ, এইটার জন্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদের একটা সার্টেন নাম্বার বরাদ্দ থাকে, সেই অনুযায়ী তাদের প্রমোশন হয়। এর আগে, কিছুদিন আগে এটা ছিল যে ইউজিসির কেয়ার লিস্টেড জার্নালে লেখা পাবলিশ করতে হবে, কিন্তু বর্তমানে এই কেয়ার লিস্টেড কিন্তু কনসেপ্টটা আর নেই। ঠিক আছে? কেয়ার লিস্টেড এই কনসেপ্টটা নেই, ভালো ভালো জার্নালে পেপার পাবলিশ করলেই হবে। কিন্তু কিছুদিন আগে অব্দি এটা ছিল যে ইউজিসির যেগুলো কেয়ার লিস্টেড জার্নাল আছে, সেই জার্নালে তোমাকে লেখা দিতে হবে, সেই সেই লেখাগুলো গ্রান্টেড হবে, এটা বলা ছিল। সেই লেখাগুলো গ্রান্টেড হবে যেগুলো ইউজিসির কেয়ার লিস্টেডের মধ্যে রয়েছে। ঠিক আছে? কিন্তু বর্তমানে এই ইউজিসি ক্রাইটেরিয়াটা তুলে দিয়েছে।
ঠিক আছে, ইউজিসি ক্রাইটেরিয়াটা তুলে দিয়েছে। সুতরাং এখন যে কোনো ভালো রেপুটেড জার্নালে তুমি দেখে নেবে যে জার্নালের কোয়ালিটি কি আছে বা বইয়ের কোয়ালিটি কি আছে, এবং সেটা দেখবে যে কোথা থেকে সেই বইটা পাবলিশ হচ্ছে। এটা কি বেলুড় বিদ্যা মন্দির থেকে হচ্ছে, বা এটা কি যাদবপুরের থেকে হচ্ছে, নাকি এটা স্টেট ইউনিভার্সিটি থেকে হচ্ছে, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে হচ্ছে, বা কোনো একটা কলেজ থেকে এটা পাবলিকেশন করছে, সেটাও ম্যাটার করবে। এই কলেজ ইউনিভার্সিটিগুলোর সাইটের দিকে নজর রাখো। আসাম ইউনিভার্সিটি, বিভিন্ন জায়গায় বিভিন্ন জার্নাল, এমনকি ইন্টারন্যাশনালও এইরকম অনেক রেপুটেড জার্নাল আছে ফিলোসফির, ইন্ডিয়ার বাইরে, তারাও কিন্তু লেখা পাবলিশ করেন। তার জন্য টাকা পয়সাও দিতে হয় না, তারাও লেখা পাবলিশ করেন। সুতরাং লেখার কোয়ালিটি ভালো হতে হবে। আর এই লেখার কোয়ালিটি ভালোর জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে সাবজেক্ট সম্পর্কে তোমার নলেজ বাড়ানো, তোমার দক্ষতা বাড়ানো, সাবজেক্টের প্রতি ডেপথ বাড়ানো, সাবজেক্ট পড়া ভালো করে। এই পেপার কিন্তু সত্যি সত্যি কলেজে, ইউনিভার্সিটিতে চাকরি করতে গেলে এটা ভীষণ ম্যাটার করে। এটা ছাড়া পারা যায় না। আমি নিজে পারিনি। ফার্স্ট টাইম আমি ইন্টারভিউ দিতে গেছিলাম উইদাউট এনি পেপার। যখন আমাকে ইন্টারভিউ বোর্ডে বললো যে তোমার কোনো পেপার নেই, তুমি এখনো অব্দি কোনো পেপার লেখোনি, তখন আমার প্রথম মানে বোধোদয় হলো যে শুধু নেট সেট কোয়ালিফাই করলে হবে না, আমাকে সাবজেক্টের প্রতি নলেজ বাড়িয়ে আমাকে পেপার লিখতে হবে। আমি শুরু করলাম, আমি ভাবতে শুরু করলাম যে পেপার কি করে লিখতে হয়, যার জন্য ধরো আমার চাকরিটাই হলো না। হ্যাঁ, আমার কিন্তু এমফিল পিএইচডির জন্য চাকরিটা হলো না তা কিন্তু না, আমি দেখলাম যে আমার পেপারের জন্য বেসিক্যালি চাকরিটা হলো না, যে আমার কোনো পেপার নেই, আমি দুটো তিনটে পেপারও হাতে নিয়ে যাইনি। তখন আমার কিন্তু একটা চ্যালেঞ্জ হয়ে গেল যে আমাকে পেপার লিখতে হবে। ঠিক আছে, আমি পেপার না লিখলে আমি পারবো না। তখন আমি যেটা শুরু করেছিলাম, আমি আমার অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করছি যাতে তোমাদের আমার মতো অসুবিধায় না পড়তে হয়। আমি যেটা শুরু করেছিলাম সেটা হচ্ছে বিভিন্ন সেমিনার কোথায় হচ্ছে, ঠিক আছে, সেই জায়গায় চলে যাওয়া। নর্থ বেঙ্গলে সেমিনার হচ্ছে, মেদিনীপুরের এগরা কলেজে সেমিনার হচ্ছে, যেখানে হয়েছে আমি সেখানে একা একা চলে গেছি। একটা পেপার লিখেছি, ধরো পেপার লিখতে কষ্ট হয় না, দু তিনবার যখন তুমি পেপার লেখো না, চারবারের বেলায় সেটা অভ্যাস হয়ে যায় লেখাটা। এমন কিছু কঠিন হয় না পেপার লেখাটা। ঠিক আছে, আমি কি করতাম, পেপারগুলো পেপারগুলো পড়ার জন্য, ঠিক আছে, আমি কিন্তু বিভিন্ন সেমিনারগুলো অ্যাটেন্ড করতাম, যেখানে যেখানে সেমিনার হতো, ইন্টারডিসিপ্লিনারি সেমিনার যেখানে হতো, রিলেটেড সাবজেক্ট রিলেটেড সেমিনার যেখানেই হতো, আমি সেখানেই চলে যেতাম। সে দূর দূরান্তেও আমি চলে গেছি। আমার মনে আছে আমি কলকাতা থেকে, আমি তখন কলকাতায় থাকতাম, কলকাতা থেকে আমি এগরা চলে গেছি, এগরা কলেজে চলে গেছি একটা সেমিনারে পেপার প্রেজেন্ট করার জন্য। সারা দিন 4 ঘন্টা যাওয়া, 4 ঘন্টা আসা, মাঝখানে 30 মিনিট পেপার প্রেজেন্টেশন, আমি চলে গেছি এগরা কলেজে। ঠিক আছে, তো এইটা তোমাকে করতে হবে, এটা তোমাকে খেয়াল রাখতে হবে যে কোথায় কোথায় পেপার পাবলিশ হচ্ছে। আমি কিন্তু অলরেডি আমাদের যে ডাব্লিউবিসিএসসির গ্রুপ তৈরি হয়েছে, যেখানে প্রায় 30 জন স্টুডেন্টস অলরেডি এনরোল্ড হয়ে আছে, সেই গ্রুপে কিন্তু আমার আমার যা ইনফরমেশন, যেহেতু আমি প্রচুর ফিলোসফির গ্রুপে রয়েছি, বিভিন্ন জায়গার গ্রুপে রয়েছি, তো প্রচুর টিচাররা সেখানে শেয়ার করেন। আবার আমি তোমাদের বললাম যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3টে মাস ভীষণ বেশি ম্যাটার করছে। হ্যাঁ, যে যেহেতু ইয়ার এন্ডিং হয়ে যাচ্ছে, তার মধ্যে সব কাজগুলো সবাই সেরে নিতে চায় বা করে নিতে চায়। এই সময় দেখবে তুমি প্রচুর সেমিনার হচ্ছে, আইসিপিআর এর পিরিয়ডিক্যাল লেকচার হচ্ছে, তোমার পাবলিকেশন হচ্ছে, এই সময়টা প্রচুর হয়। সুতরাং এই সময়টা যদি নজর রাখা যায়, তাহলে কিন্তু তোমার পেপার পাবলিকেশনটা হতে পারে। ঠিক আছে, একটা দুটোও তুমি যদি রেপুটেড জার্নাল বা বইতে পেপার পাবলিশ করতে পারো, সেটা সত্যি সত্যিই তোমার জন্য খুব গ্রহণযোগ্য হবে। শুধু নেট সেট করে কলেজে চাকরি পাওয়া যায় না, বা ইউনিভার্সিটিতে চাকরি পাওয়া যায় না, তার সাথে সাথে পেপারটা প্রয়োজন। হ্যাঁ, পিএইচডিটা করতে মানুষের সময় লাগে, 5 বছর 7 বছর, 1 বছরে কখনো পিএইচডি হয় না। ঠিক আছে, আমারও কিন্তু প্রায় 6 বছর পিএইচডির জন্য সময় লেগেছে। সুতরাং আমি পিএইচডি নিয়ে বা এমফিল নিয়ে কিন্তু ইন্টারভিউতে আমি বসিনি। ঠিক আছে, আমি নেক্সট টাইম যখন ইন্টারভিউটা দিলাম, আমি প্রচুর পাবলিকেশন নিয়ে বসেছিলাম, এত বড় একটা ব্যাগ ভর্তি করে পাবলিকেশন নিয়ে বসেছি। তো তোমরা অনেকে দেখবে যে যে এর আগে, আমার বলার আগে, যারা সিএসসির ইন্টারভিউ দিয়েছো, অনেকে দেখবে বড় বড় ট্রলি ভর্তি করে বই আনে। ঠিক আছে, যারা দিয়েছো তারা জানো, ট্রলি ভর্তি ভর্তি পাবলিকেশন, প্রচুর প্রচুর বই, সেই ট্রলি নিয়ে তারা ঢুকছে। এমনি এমনি না, ওর মধ্যে তাদের পাবলিকেশন আছে। সুতরাং সিএসসির ক্ষেত্রে কলেজে ইউনিভার্সিটিতে চাকরি করার জন্য পাবলিকেশন ম্যাটার করছে। এবং ভালো ভালো জায়গায় যদি তুমি 2-3টে পাবলিকেশন করতে পারো, কিচ্ছুর দরকার নেই, অনেক অনেক কোনো কিছুর প্রয়োজন নেই। কোয়ালিটি পাবলিকেশন, কোয়ালিটি পেপার লেখা, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। কোয়ালিটি পেপার লেখা, এবং সেই পেপারটা কোথায় পাবলিশ হচ্ছে সেটা খুব ম্যাটার করছে। এইটা যদি তোমরা করতে পারো, তোমাকে কেউ আটকাতে পারবে না।
তার জন্য দরকার একটু বেশি করে পড়াশুনো, একটু বেশি করে সাবজেক্টের প্রতি নলেজ বাড়ানো। ইন্টারভিউয়ের জন্য তো সেটা প্রয়োজন হয়ই হয়, তোমরা তো দেখে নিয়েছো যে ইন্টারভিউতে কোনো মুখস্থ বিদ্যা চলে না, কিছুই চলে না। যত তোমার কনসেপ্ট ক্লিয়ার আছে ইন্টারভিউ বোর্ডে গিয়ে সেটাকে কিন্তু তোমাকে 2-3 মিনিটে সাম আপ করে বলে আসতে হয়। তার সাথে সাথে তোমার একাডেমিক স্কোর, তোমার এমফিল পিএইচডি আছে কিনা সেটাও ম্যাটার করে। আর তার সাথে সাথে যেটা ম্যাটার করে সেটা হচ্ছে পেপার পাবলিকেশন, এটা ম্যাটার করে। এই জন্য আজকের ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে, আমি এরপরে তোমাদের প্রশ্নে আসবো, কারণ তোমরা সকলে লাস্ট অব্দি ক্লাসটা করছো, তোমাদের প্রশ্নে আসবো। আমি আমার গ্রুপে যারা ডাব্লিউবিসিএসসির কোর্সে জয়েন করেছে সেই গ্রুপে অলরেডি যা 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 আমার কাছে ইনফরমেশন আছে বা যেখান থেকে পাবলিশ হচ্ছে সেগুলো কিন্তু আমি আমার গ্রুপের স্টুডেন্টসদের অলরেডি কিন্তু আমি পাঠাতে শুরু করে দিয়েছি। এবং আমি তাদের বলেছি যে লেখো, খারাপ হোক ভালো হোক তুমি লেখো, ভালোর কথা কখনো তুমি ভাববে না, যেখান থেকে শুরু হচ্ছে তুমি শুরুটা তো করো আগে। এইভাবে তোমরা যদি শুরু করতে পারো, হ্যাঁ। এখন যারা ধরো যদি ফেব্রুয়ারি মাসে ইন্টারভিউ নোটিফিকেশন বেরোয়, তারা মার্চ এপ্রিল অবধি টাইম পাবে যে হচ্ছে পেপার পাবলিকেশন করার। কিন্তু যারা, আমি এখনো বলবো যে যারা নেট সেট কোয়ালিফাই এখন অবধি করোনি, তারা সুবর্ণ সুযোগ যে নেট সেট কোয়ালিফাই করার সঙ্গে সঙ্গে তুমি যদি এই বিভিন্ন পেপারগুলো 2-3 জায়গায় তুমি যদি পাবলিশ করে রাখতে পারো, সেটা কিন্তু তোমাদের জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হবে। আগে থেকেই বিষয়গুলোকে করে রাখতে হয়, সেই সময় সময়ে তো কোনো পেপার নাও বেরোতে পারে। যেমন আমি একটা এক্সাম্পল বলছি, যে আমি জায়গার নাম বলবো না, কল ফর বুক চ্যাপ্টার্স আমি আমার গ্রুপের স্টুডেন্টসদের পাঠিয়েছি। সিএসসির ইন্টারভিউ প্রিপারেশনের গ্রুপে কতদিন ক্লাস হয়েছে, যে ক্লাসে আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাস হয়েছে, ইন্ট্রোডাকশন পর্ব আমাদের ছিল, এবং তারপরেই আমি এটা শেয়ার করেছি যে একটা কল ফর বুক চ্যাপ্টার্স। ভাবো, কি বলা আছে, কল ফর বুক চ্যাপ্টার্স, অর্থাৎ একটা বুক লেখা হবে, তার একটা চ্যাপ্টারের জন্য তোমাকে কল করা হচ্ছে, তোমাকে বলা হচ্ছে যে তুমি একটা চ্যাপ্টার ওখানে দাও। কিসের উপরে? অন আ হ্যান্ডবুক অন এনভায়রনমেন্টাল ক্রাইসিস অ্যান্ড ইটস ম্যানেজমেন্ট থ্রু মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। অর্থাৎ পরিবেশ যে সচেতনতা, পরিবেশের যে ক্রাইসিস এবং তার প্রতি তোমার যে অ্যাপ্রোচ, ঠিক আছে, তুমি কোন অ্যাপ্রোচে সেটার উপরে কাজ করতে চাইছো, সেটার উপরে তোমার কাছে একটা বুক চ্যাপ্টার চাইছে। ঠিক আছে, ভলিউম 3, অর্থাৎ দেখে নিলে যে হচ্ছে ভলিউম 3, অর্থাৎ এর আগে দুটো ভলিউম অলরেডি বেরিয়ে গেছে, এটা হচ্ছে 3 নম্বর ভলিউম বেরোবে। এবং তার যে আইএসবিএন নাম্বার সেটাও কিন্তু সেখানে দিয়ে দেওয়া আছে। দেখি আইএসবিএন এ কতগুলো নাম্বার আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13 ডিজিটের আইএসবিএন নাম্বার সেখানে দেওয়া আছে। লাস্ট ডেট অফ সাবমিশন দেওয়া আছে 15 ফেব্রুয়ারি 2026। হ্যাঁ, ফুল চ্যাপ্টার একটা চেয়েছে, টাইমস নিউ রোম্যানে 10 ফন্টে ইংলিশে তোমাকে এখানে লিখতে হবে, রেফারেন্স দিতে হবে, অথারের নেম দিতে হবে, টাইটেল দিতে হবে, রেফারেন্স দিতে হবে। চ্যাপ্টারের লেন্থ হচ্ছে তোমার 2500 থেকে 3000 ওয়ার্ডের মধ্যে, লাস্ট 3000 ওয়ার্ড অবধি তুমি এই পেপারটা লিখতে পারো। ঠিক আছে, পাবলিকেশন চার্জেস দেওয়া আছে, একটা সিঙ্গেল চ্যাপ্টার তুমি যদি পাবলিশ করতে চাও তোমাকে 500 টাকা দিতে হবে। আর তুমি যদি দুটো চ্যাপ্টার পাবলিশ করতে চাও, এখানে তুমি যদি মনে করো যে একই বইতে আমি দুটো চ্যাপ্টার দেবো, দুটো লেখা দেবো, ঠিক আছে, সেটাও তুমি দিতে পারো। তুমি একটা লেখাও দিতে পারো, একটা লেখা দিলে 500 টাকা তোমাকে দিতে হবে, কারণ সত্যি সত্যি তো ওই বইটা ছাপতেও তো টাকা লাগে, সেই টাকাটাও তো বেয়ার করতে হয় তাকে, না? তো পাবলিকেশন চার্জেস 500 টাকা, আর 2 চ্যাপ্টারের জন্য 800 টাকা। মেল আইডি এখানে দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, আর নিচে দেখো লেখা আছে, যারা গ্রুপে আছো তারা দেখতে পাচ্ছ, সিলেকশন অফ চ্যাপ্টার্স ইজ ফুললি অ্যাট দ্য জুরিডিকশন অফ দ্য পাবলিকেশন অথরিটি। মানে এই এডিটোরিয়াল বোর্ডের হাতে আছে, মানে তুমি লেখাটা পাঠালে ওই এডিটোরিয়াল বোর্ড দেখবে, তাদের জুরিডিকশনের মধ্যে সেটা পড়ে, তারা যদি তোমারটা গ্রান্ট করে তাহলেই কিন্তু তোমার এই লেখাটা পাবলিশ হবে। পেমেন্ট অপশন উইল বি শেয়ার্ড অনলি আফটার অ্যাকসেপ্টেন্স অফ দ্য চ্যাপ্টার। অর্থাৎ তোমার চ্যাপ্টারটা অ্যাকসেপ্টেড হয়ে যাওয়ার পর তোমাকে কিন্তু ওই পেমেন্ট অপশনটা দেওয়া হবে, যে তুমি 500 টাকা পেমেন্ট করবে কি 800 টাকা পেমেন্ট করবে। অর্থাৎ তুমি একটা চ্যাপ্টার পাবলিশ করবে কি দুটো চ্যাপ্টার পাবলিশ করবে। চ্যাপ্টার্স রিলেটেড টু এনভায়রনমেন্ট ফ্রম এনি ডিসিপ্লিন আর ওয়েলকাম অ্যান্ড সাবমিশন মাস্ট বি ইন ওয়ার্ড ফরম্যাট। অর্থাৎ তুমি যে লেখাটা দিচ্ছ সেটা ওয়ার্ড ফরম্যাটে থাকতে হবে, এবং এনি ডিসিপ্লিন যে কোনো জায়গা থেকে, অর্থাৎ তুমি সায়েন্সের স্টুডেন্ট হতে পারো, তুমি ফিলোসফি স্টুডেন্ট হতে পারো, তুমি কমার্সের স্টুডেন্ট হতে পারো, তো যে কোনো কেউ এই লেখাটা দিতে পারবে। যেটা হবেই হচ্ছে কিন্তু ওই হ্যান্ডবুক অফ এনভায়রনমেন্টাল ক্রাইসিস অ্যান্ড ইটস ম্যানেজমেন্ট থ্রু মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। এইটা একটা ব্রড এরিয়া দিয়ে দিয়েছে এনভায়রনমেন্টাল ক্রাইসিস, যে কোনো বিষয় নিয়ে তুমি কাজ করতে পারো, যে কোনো বিষয় নিয়ে তুমি লিখতে পারো, এনভায়রনমেন্টাল এথিক্সের উপরে লিখতে পারো, যা খুশি তুমি যা মনে করছো
যে এটার উপর আমি কাজ করব, কোনো একটা পার্টিকুলার এরিয়াকে ফোকাস করব। অর্থাৎ গ্রিন হাউস এফেক্ট নিয়ে তুমি লিখতে পারো, তুমি বায়ু দূষণ নিয়ে লিখতে পারো, তুমি শব্দ দূষণ নিয়ে লিখতে পারো, তুমি এসডিজি এমডিজি নিয়ে লিখতে পারো, অনেক কিছু অনেক কিছু লেখার প্রচুর কিছু আছে। তুমি যত ভাববে, তুমি যত চিন্তা করবে, ওটা একটা বেঙ্গলি ফরম্যাট, মানে তুমি এই লেখাটা ইংরাজি এবং বাংলা দুটো ভাষাতেই দিতে পারো। ঠিক আছে, বাংলাতে দিতে গেলে কালপুরুষ কালপুরুষ ফরম্যাটে দিতে হবে, বাংলাতে দিতে গেলে কালপুরুষ ফরম্যাটটা ইউজ করতে হবে, আর ইংলিশে দিতে গেলে টাইমস নিউ রোমানে দিতে হবে। বাংলাতেও দিতে পারো, ইংরাজিতেও দিতে পারো, দুটোই। ইংরাজিতে দেওয়া অপেক্ষাকৃত অনেক সহজ, তার কারণ হচ্ছে প্রচুর ইনফরমেশন অ্যাভেলেবেল পাওয়া যায়। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এটা এটা একটা আছে, ঠিক আছে, যেটা 20 ফেব্রুয়ারির মধ্যে তুমি কিন্তু এই লেখাটা পাঠাতে পারো একটু সুন্দর করে। যেহেতু তোমার হাতে সময় আছে 1 মাস, ঠিক আছে, তুমি তো খুব সুন্দর করে লেখাটা গুছিয়ে লিখতেই পারো বা পাঠাতেই পারো। এটা একটা এডিটেড বুক, পাবলিশ হবে ভলিউম 3। তার মানে তুমি দেখে নিলে এখানে আইএসবি এর নাম্বার আছে, বুক নাম্বার আছে, আর এর আগে কিন্তু দুটো ভলিউম প্রকাশিত হয়েছে, এটা 3 নম্বর ভলিউম হবে। তো তুমি লেখাটা নিশ্চয়ই এখানে পাঠাতে পারো। এইবার ইন্টারভিউ তারপরে আসছে, মানে এত কিছুর পরে তোমার ইন্টারভিউ, তোমার একাডেমিক স্কোর, তোমার এমফিল পিএইচডি, তোমার পেপার পাবলিকেশন, দেন তোমার ইন্টারভিউ এর নাম্বার। এবার ইন্টারভিউতে যেটা ম্যাটার করে সেটা হচ্ছে ডেমনস্ট্রেশন, তুমি কিভাবে ডেমনস্ট্রেট করছো কোনো একটা টপিককে, এবং তারপরে হচ্ছে ইন্টারভিউতে তুমি কিরকম তুমি মার্কস পাচ্ছ, এবং ইন্টারভিউ তুমি কেমন দিলে। তোমার তোমার ইন্টারভিউতে এটাই বেসিক্যালি দেখা হয়, তোমার কনসেপ্ট কতটা সাবজেক্টের প্রতি ক্লিয়ার আছে, এটা দেখা হয়। বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন করা হয়, এসএলএসটি-তেও যেমন বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন করা হয়েছে, এখানেও তেমনিভাবে বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন করা হয়। শুধুমাত্র শুধুমাত্র ওয়ান অ্যান্ড অনলি ইউনিভার্সিটির প্রফেসর যারা রয়েছেন, নট অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট, যারা প্রফেসর র্যাঙ্কে রয়েছেন, তারাই শুধুমাত্র এই ইন্টারভিউ বোর্ডে থাকেন। পুরো পশ্চিমবঙ্গ থেকে যত ইউনিভার্সিটি আছে তার যারা প্রফেসর র্যাঙ্কে রয়েছেন তাদেরকে এখানে ডাকা হয়। তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে এই ইন্টারভিউ বোর্ডে তারা প্রশ্ন করেন। তাহলে ইন্টারভিউ এর আগে যে ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করলে অন্যদের থেকে তুমি খানিকটা পরিমাণে অন্তত এগিয়ে থাকতে পারবে, সেই বিষয়টা আমি আজকের ক্লাসে ডিসকাস করলাম। আমি জানি না আজকের ক্লাসটা তোমাদের কতটা হেল্পফুল হলো, কতটা ভালো লাগলো। আমি এরপরে তোমাদের কাছে আসবো যে তোমাদের মনের মধ্যে কি কি প্রশ্ন আছে সেটা বলো। কিন্তু অবশ্যই যারা নেট সেট কোয়ালিফাই করে বসে আছো, বা যারা নেট সেট এখনো কোয়ালিফাই করোনি তার জন্য চেষ্টা করছো, নেট সেটের সাথে সাথে পেপার পাবলিকেশনগুলো বিভিন্ন জায়গার করে রাখো, এটা তোমাদের জন্য হেল্পফুল হবে। ইনক্লুডিং যারা মাস্টার্স করছো বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, দেখবে সেই ইউনিভার্সিটিতে বিভিন্ন বছরে জার্নাল বেরোয়, সেই জার্নালে একটা দুটো অন্তত লেখা পাবলিশ করার চেষ্টা করো। টিচারদের সঙ্গে, যারা ইউনিভার্সিটির যারা প্রফেসররা যারা রয়েছেন তোমার, তাদের সঙ্গে সবসময় কানেক্টেড থাকার চেষ্টা করবে। এই কানেকশনটা অনেক সময় অনেক হেল্প করে যায়, ইন্টারভিউতে হেল্প করে যায়, বা পিএইচডি করতে অনেক বেশি হেল্প করে যায়। সুতরাং তাদের সাথে কানেকশন, তাদের সাথে টাচে সব সময় থাকবে। আবারও বলছি, আমাকে এই কথাগুলো বলার মতো কেউ ছিল না, হ্যাঁ, বা হয়তো ছিল, গ্রাহ্য করিনি, কিন্তু আমি আমি তোমাদেরকে এটা বলছি, তোমাদের এগুলোতে ভীষণ জীবনে অনেক বেশি উন্নতি হবে। ভালো মানুষের সঙ্গে থাকা, ভালো প্রফেসরদের টাচে থাকা, হ্যাঁ, ভালো কাজ করা, এর একটা আলাদাই মূল্য আছে। হ্যাঁ, এই মূল্যগুলো দেখবে ভবিষ্যতে অনেক বেশি তোমাদের জন্য কাজে লাগবে। এই জন্য আজকের এই ক্লাসটা তোমাদের নেওয়া। এইবার তোমরা আমাকে বলো যে আজকের ক্লাসটা একটু চ্যাট বক্সে লেখো, তারপরে আমি তোমাদের প্রশ্নতে তো আসছি, যে আজকের ক্লাসটা তোমাদের জন্য হেল্পফুল হলো কিনা, আর কি কি তোমাদের মনের মধ্যে প্রশ্ন আছে, এইবার তোমরা আবার আমাকে বলো, আমি সেই অনুযায়ী উত্তর করার চেষ্টা করছি। বলো, আজকের ক্লাসটায় কেমন লাগলো সেটা আগে বলো। ইনফরমেশন গুলো যেগুলো আমি বললাম, সেগুলো কতটা তোমাদের জন্য হেল্পফুল হলো, আদৌ হেল্পফুল হলো কিনা, সেটা একটু আমাকে জানাও। বলো এবার। যেহেতু অনেকগুলো বিষয় কভার করলাম, আমি জানি না সবটা অংশ কভার করতে পেরেছি কিনা, সেটা আমি জানি না, কিন্তু আমি চেষ্টা করেছি। হ্যাঁ, তো অবশ্যই সিএসসির ইন্টারভিউয়ের যে প্রিপারেশন, যারা নেট সেট কোয়ালিফাই করে আছো, তারা সিএসসির ইন্টারভিউয়ের যে প্রিপারেশনের যে কোর্স, সেই কোর্সে জয়েন করো। অলরেডি আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। আমি এটাও বলেছিলাম যে যারা যারা নেট সেট কোয়ালিফাই করোনি, তারাও কিন্তু এই কোর্সে জয়েন করতে পারো। তার কারণ সাবজেক্টের প্রতি আরও নলেজ তোমাদের বাড়বে। যখন বিভিন্ন এরিয়া থেকে সূক্ষ্মাতি সূক্ষ্ম প্রশ্ন করা হবে, দেখবে যে ওই নেট সেটের জন্য এই ক্লাসগুলো প্রচণ্ডভাবে কাজে লাগছে। আর যখন তুমি ভিডিও অন করে, অডিও অন করে, সোমা বলছে অনেক হেল্পফুল হলো ম্যাম, অনেক বিষয় জানা ছিল না।
আচ্ছা, গোপা বলছে খুবই হেল্পফুল ক্লাস, থ্যাংক ইউ তোমাদের সবাইকে। আর যেটা বলছি, যখন ভিডিও অন করে অডিও অন করে তুমি সেই প্রশ্নগুলোর উত্তর দেবে না, অনেক মনের মধ্যে ডাউট, সংশয়, তুমি দেখবে অনেক সময় মনে হয় যে আমরা সবটা জানি, আমি সব জানি, হ্যাঁ আমার সব পড়া আছে। কিন্তু যখন তো দেখবে যে আমি কোনো বিষয়ে প্রশ্ন করব, তখন তুমি সেটার উত্তর দিতে পারছো না, তার মানে কি বলতো, সেই বিষয় সম্পর্কে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার নেই। সুতরাং কনসেপ্টটা ক্লিয়ার থাকা এবং সেই বিষয়কে সঠিকভাবে টিচারের সামনে রিপ্রেজেন্ট করা, এটা ভীষণ ভীষণ জরুরি হয় ইন্টারভিউয়ের ক্ষেত্রে, ভীতি কাটানোর জন্য, ভয় কাটানোর জন্য। সুতরাং যারা এখনো জয়েন করনি, জয়েন করতে পারো, এই ক্লাসগুলো তোমাদের জন্য হেল্পফুল হতে পারে। আগামী রবিবার আমাদের আবারও এই ক্লাস হবে। এর আগেও একটা ক্লাস অলরেডি আমাদের হয়েছে, দর্শন পরিবারের অ্যাপে গিয়ে ডাব্লিউবিসিএসসির ইন্টারভিউয়ের প্রিপারেশনের কোর্সে এখনো আজ অবধিও, হ্যাঁ, ইনস্টলমেন্টের পেমেন্ট অ্যাভেলেবেল রয়েছে। ভেরি ইনফরমেটিভ ক্লাস, থ্যাংক ইউ। আমি জানি না তোমাদের জন্য কতটা হেল্পফুল হবে, কিন্তু বিশ্বাস করো, একটা সিএসসি আমি মিস করেছি শুধুমাত্র এই প্রপার ইনফরমেশনগুলোর অভাবে। ভীষণ কষ্ট হয়েছে, আমি চাকরি পাইনি কেন, হ্যাঁ আমার আমার কেন হলো না, প্যানেল বেরোলো, প্যানেলে কেন আমার নাম নেই, 1 থেকে 40-50 জনের মধ্যে কেন আমার নাম নেই। যখন আমি সেটাকে রিসার্চ করতে গেলাম যে আমার নামটা নাই নেই কেন, আমি কি এমন খারাপ ইন্টারভিউ দিয়েছিলাম, তখন আমি এটা দেখলাম, নো ইন্টারভিউ নট এখানে ম্যাটার করেছে, আমার কোনো পাবলিকেশন নেই, এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। তুমি কোনো কিছু নেই তোমার, এটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। সেই ইম্প্যাক্টটা পরবর্তীকালে নেক্সট সিএসসিতে পজিটিভ ইম্প্যাক্ট ফেলেছিল, কারণ আমি প্রচুর পেপার পাবলিকেশন নিয়ে ঢুকেছিলাম। হ্যাঁ, তখন বললেন যে ওনারা, যে এত পেপার লিখেছো, ঠিক আছে, এত পেপার লিখেছো, তার মধ্যে থেকে কিন্তু ওনারা বেছে বেছে, এটাও কিন্তু আমি তোমাদেরকে বলছি, যে ওনারা বেছে বেছে ভালোটাই ওখান থেকে ওনারা চুজ করে নিলেন। অর্থাৎ বেলুর বিদ্যা মন্দির থেকে কোনটা পাবলিশ হয়েছে, কি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে কোনটা পাবলিশ হয়েছে, ওনারা ওটাকে বার করে নিলেন। তার মানে তখন আমার এটা মনে হলো যে অনেক অনেক করার প্রয়োজনীয়তা নেই, 2-3টে ভালো ভালো করলেই হয়ে যায়। তোমরা এইরকম ফিলোসফির যে জার্নাল বা বুকগুলো আছে, সেগুলো গুগলে তোমরা সার্চ করতে পারো। সুস্মিতা ম্যাম, ভীষণ ইনফরমেটিভ ক্লাস। জানি না, আমি চেষ্টা করলাম আমার মতো করে আমার স্টুডেন্টসদের প্রপারলি কোনো রকম ভুল ইনফরমেশন না দিয়ে, কোনো ভুল কথা না বলে আমি আমার স্টুডেন্টসদের গাইড করার চেষ্টা করলাম আজকের ক্লাসে, যে এগিয়ে যাও, এইভাবে এগিয়ে যাও, সঠিক পথে এগিয়ে যাও, তাহলে অনেকটা তোমাদের হেল্প হবে। এইটুকু আমি তোমাদের বলছি। কত কিছু ডিটেলসে বলে দিলেন ম্যাম। হ্যাঁ, এটা না বললে পরে তোমরা জানতে পারবে না, তো অনেক ক্ষেত্রে স্টুডেন্টসদের ক্ষেত্রে এটা হয় যে জানতে পারে না, হয়তো তখন সেই মুহূর্তে জানানোর মতো কেউ থাকে না। ঠিক আছে, জানানোর মতো কেউ থাকে না। একদিন ইন্টারভিউ বোর্ডের এক্সপিরিয়েন্সের কথাও আমি তোমাদের একটা ক্লাসের মধ্যে শেয়ার করবো, যদিও এটা আমি প্রচুর শেয়ার করেছি। ইন্টারভিউ বোর্ডে গিয়ে বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স হয়, বিভিন্ন অভিজ্ঞতা হয়, সেক্ষেত্রে গিয়ে নিজেকে সংযত করে নিয়ে, হ্যাঁ, কিভাবে তুমি ফেস করবে, হ্যাঁ একটা ইন্টারভিউ বোর্ড ফেস করা, হ্যাঁ এটাও কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। হ্যাঁ, নিজের পার্সোনালিটিকে প্রকাশ করা সঠিকভাবে, সংযত আচরণের মধ্যে দিয়ে, সাবজেক্টের নলেজকে মানে ওই 2-3 লাইনের মধ্যে সেটাকে প্রকাশ করা, এটাও খুব ইম্পর্ট্যান্ট হয়। আর নেটসের কোয়ালিফাই করে তুমি যে শুধুমাত্র কলেজেরই ইন্টারভিউ দেবে তা তো নয়, বিভিন্ন ইউনিভার্সিটিতে যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ হচ্ছে, সেটা তো সিএসসির মাধ্যম দিয়ে হচ্ছে না, সেগুলো তো বিভিন্ন ইউনিভার্সিটির নিজেরা কন্ডাক্ট করছে, ইন্টারভিউ কন্ডাক্ট করছে, বিভিন্ন ইউনিভার্সিটিতে এরকম পোস্ট খালি থাকে। সেই জায়গায় ভীষণ দরকার হয় পেপার পাবলিকেশনে, বিশ্বাস করো। ঠিক আছে, পিএইচডি কিন্তু কলেজে চাকরি করার জন্য ম্যান্ডেটারি এখনো নয়, অ্যাসোসিয়েট প্রফেসর হওয়ার জন্য ম্যান্ডেটারি। অর্থাৎ তুমি যখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে 10 বছর বাদে অ্যাসোসিয়েট হবে, অ্যাসোসিয়েটের জন্য পিএইচডি ম্যান্ডেটারি, পিএইচডি ছাড়া অ্যাসোসিয়েট তুমি হতে পারবে না। এটা এখন বাধ্যতামূলক করেছে পিএইচডি, কিন্তু ঢোকার জন্য পিএইচডি বাধ্যতামূলক নয়। পিএইচডি যদি বাধ্যতামূলক থাকতো, তাহলে আমি চাকরি পেতাম না, কারণ আমি সেই সময় পিএইচডি আমার কমপ্লিট হয়নি, তখন আমার পিএইচডি রানিং চলছে। তাতেও কিন্তু আমার জেনারেল ক্যান্ডিডেটসদের মধ্যে প্যানেলে প্রায় 90 জনের নাম ছিল। হ্যাঁ, আমার সময় 90 কেন, তারও বেশি নাম ছিল জেনারেল ক্যান্ডিডেটদের, 120-25 জনের নাম ছিল। কারণ 90টা বা 80টা মতো সিট খালি ছিল, যার জন্য 120-30 জনকে ডাকা হয়েছিল, যত সম্ভব আমার মনে পড়ছে। জেনারেলদের মধ্যে বললাম, এসসি আলাদা, এসটি আলাদা, ওবিসি আলাদা, আমি বলছি, আমি জেনারেল বলছি। 80 থেকে 84টা পোস্ট খালি ছিল, যার জন্য 120 থেকে 30 জনকে জেনারেল ক্যান্ডিডেটকে ডাকা হয়েছিল। ঠিক আছে, মানে প্যানেলে নাম ছিল, প্যানেলে নাম ছিল, যার মধ্যে আমার 4 নম্বরে নাম ছিল। ঠিক আছে, বা 5 নম্বরেও যার নাম ছিল, সেও কিন্তু উইদাউট পিএইচডি।
ঠিক আছে? সুতরাং পিএইচডি যাদের আছে, তা তুমি হতাশা হয়ে ভেঙে পড়লে পিএইচডি নেই আমার, আমি আর কিছু করতে পারবো না, তা কিন্তু নয়। ঠিক আছে? পিএইচডি ছাড়া চাকরি পাওয়া যায়। আমার কলেজেও প্রচুর টিচার আছেন যারা পিএইচডি ছাড়াই চাকরি পেয়েছেন, পিএইচডি তারা পরে করেছেন, চাকরিতে ঢোকার পরে। তো এই সঠিক ইনফরমেশন গুলো তোমাদের যদি আমি না দিই, আমি যদি না বোঝাই, তাহলে তোমরা বুঝবে কি করে, তাই না? তাহলে প্রথম ধাপ হচ্ছে নেট সেট কোয়ালিফাই করা, এটা প্রথম ধাপ। আর দ্বিতীয় ধাপ হচ্ছে তোমার ইন্টারভিউ এর জন্য প্রিপারেশন নেওয়া, এবং পেপার পাবলিকেশন তার আগের ধাপ। পেপার পাবলিকেশন গুলো করে রাখা, দু তিনটে ভালো ভালো জার্নালে, ভালো ভালো এডিটেড বুকে করে রাখো, দেখবে আর জীবনে তো আর কিছু তো আটকাবে না। তুমি সাবজেক্টের সাথে সখ্যতা রাখো, হ্যাঁ, বই পড়ো, নলেজ বাড়াও। নলেজ তোমাকে কোনোদিন, নলেজ কোনোদিন কারোর বিফলে যায় না, জ্ঞান কোনোদিন কারোর বিফলে যায় না। কোনো না কোনো স্টেজে গিয়ে কাজে লেগেই যায়, সেটা সব সময় কাজে লেগে যায়। বরং এখন যেমন আমার কাজে লাগছে, তোমাদের পড়াতে গিয়ে কাজে লাগছে, তোমাদেরও কোনো না কোনো সময় গিয়ে সেটা বড়ভাবে কাজে লেগে যাবে। ঠিক আছে? সুতরাং সাবজেক্টের নলেজ বাড়াও। হ্যাঁ, অবশ্যই করে পরের মাসে যদি ইন্টারভিউয়ের প্রিপারেশনে, ইন্টারভিউয়ের নোটিফিকেশন বেরোয়, তুমি এখন থেকে জয়েন করো। এখনো ইনস্টলমেন্ট পেমেন্টের অপশন কিন্তু খোলা আছে, অর্থাৎ ওই 1499-এর যে অ্যাট এ টাইম পেমেন্ট, তারও দুটো ইনস্টলমেন্ট ওপেন করা আছে, এখনো আছে, আগামী দুদিন থাকবে। নিশ্চিন্তে জয়েন করো, ক্লাসগুলো ডে ওয়ান থেকে করো। শুধু শুধু ইন্টারভিউ দেবে বলেই তোমাকে ক্লাস জয়েন করতে হবে তা নয়। হ্যাঁ, সাবজেক্টের প্রতি নলেজ বাড়ানোর জন্যও তুমি এই ক্লাসগুলো জয়েন করতে পারো। অনেক অনেক কিছু, এইটুকু বলতে পারি যে অনেক অনেক কিছু শিখতে পারবে, অনেক অনেক কিছু ক্লাস থেকে জানতে পারবে। এটা আমার বক্তব্য। আর আজকে ক্লাসটা ইউটিউবে থাকবে, সকলের জন্য থাকবে। আর আমি কন্টিনিউয়াসলি ডাব্লিউবিসিএসসির যে গ্রুপ আমাদের তৈরি হয়েছে 30 জনকে নিয়ে, হ্যাঁ, সেই গ্রুপে কন্টিনিউয়াসলি যে সেমিনারগুলো হবে, আপকামিং যে সেমিনারগুলো হবে, বা পেপার পাবলিকেশন যেখানে যেখানে হবে, আমি কন্টিনিউয়াসলি সেই গ্রুপে স্টুডেন্টসদের শেয়ার করতে থাকবো। তো তোমরা একটুখানি পরিশ্রম করো, একটুখানি বিভিন্ন জায়গাগুলো দেখতে শুরু করো। হ্যাঁ, দু তিনটে পেপার যদি লিখে রাখতে পারো, কোনো জায়গায় যদি কাজে লেগে যায়, সেটা তোমরা করতে পারো। ঠিক আছে? আমি আমার চেষ্টা, আমার সাধ্যমতো আমি সেই বিষয়ে চেষ্টা করব, যে কতদূর হেল্প করা যায় আমি অবশ্যই চেষ্টা করব। আজকে ক্লাসটা ইউটিউবে থাকবে, সবার যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানিও। প্রেজেন্ট টাইম টেকনোলজির সঙ্গে সঙ্গে আপনাকে, হ্যাঁ বুঝলাম না, প্রেজেন্ট টাইম টেকনোলজি সঙ্গে সঙ্গে আপনাকে, থ্যাংক ইউ ম্যাম, বুঝিনি আমি সুস্মিতা, তুমি কি বললে? যাই হোক, আমি আসলে পড়তে পারিনি ঠিক মতো। আজকের ক্লাসটা যদি সবার ভালো লেগে থাকে, রুনা বলছে খুব হেল্প হলো ম্যাম। আচ্ছা, থ্যাংক ইউ রুনা। আশা করি এগিয়ে যাও এইভাবে, আহ, ভালো একটা জায়গায় অনেক তাড়াতাড়ি পৌঁছে যাবে। ঠিক আছে? এইটুকু আমি তোমাদের বলে আজকের ক্লাসটা এখানেই শেষ করব।